আহ, গত ক্লাসের কি কোনো কারো কিছু জিজ্ঞাসা আছে? আমরা গত ক্লাস করেছিলাম হচ্ছে সিকিউরিটি নিয়ে। যে মানে বেসিক্যালি আমরা শিখছি কেন, কিভাবে, কি কারণে সিকিউরিটি অ্যাপ্রোচটা আমাদের জন্য জরুরি, কিভাবে সিসকোর বিশেষত এসিএল এর মাধ্যমে আমরা সিকিউরিটিটা করতে পারি। ফায়ারওয়াল পার্টটা সিসিএনএ তে নাই। মানে ফায়ারওয়াল নিয়ে ধরেন আইডিএস কি জিনিস, আইপিএস কি জিনিস এই পর্যন্ত জানলেন। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হয়, সেগুলোর কনসেপ্ট জানলেন, কিন্তু এর বেশি দূর আসলে সিসিএনএ লেভেলে নাই, সেটা আছে হচ্ছিল সিসিএনপি। কারণ হচ্ছে সিসকো ফিল করে যেটা হচ্ছে অনেকে হয় যেটা মাল মানে আইটি পার্সন হিসেবে যখন জয়েন করে, বিশেষ করে এন্টারপ্রাইজ গুলোতে যদি একটা কোর্স করে, তাহলে মানে ধরেন রাউটিং সুইচিং করলো, তাহলে অলরেডি রাউটিং সুইচিং এর জ্ঞান হয়। এটা একটা বিশাল বড় প্রবলেম। সো এই জন্য ব্লেন্ড আপের মধ্যে যেটা মিনিমালিস্টিক না রাখলেই না, আইডিয়াটা অন্তত কনসেপ্টটা থাকুক, ওই টুক টাচ আপই মানে সিসিএনএ এক্সাম বলেন বা কোর্স বলেন তার মূল টার্গেট। সো সেটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি না থাকে দেন তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকের ক্লাসটা টপিক হচ্ছে অটোমেশন ইন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। বাট এটারে ভাঙলে আরো এটার মধ্যে অনেক কিছু চলে আসবে। যেমন অধুনা জগতে এটার মধ্যে যুক্ত হয়েছে যে জিনিস, তার নাম হচ্ছে এআই। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। মানে ওই যে ব্লু প্রিন্ট 2 যেটা, মানে যেটা ফেব্রুয়ারি 2027 ইমপ্লিমেন্ট হবে, ওটার মধ্যে এআইটা যুক্ত করা হয়েছে। সো কিছু চেঞ্জেস এই পার্টটাতে আসবে। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। প্রথম, এক নম্বর ওয়ান ইনফরমেশন, অটোমেশন ইন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা আপনি যে কোনো ভেন্ডরের ক্লাস যদি করেন, মানে সিসকো বাইরে জুনিপার বা মাইক্রোটিকের এই অ্যাসোসিয়েট লেভেলে কোথাও এই অটোমেশনের কনসেপ্টের কোনো কোর্স ওই ভেন্ডর গুলাতে পাবেন না। সিসকো নিয়ে আসছে। কেন, কি কারণ? কারণ হচ্ছে হলো গ্লোবালি কিন্তু এখন অটোমেশন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলেন, এই নতুন কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা কম বেশি হচ্ছে। এবং অ্যাপ্রোচ অফ ইউজেস, মানে ব্যবহার করার যে অ্যাপ্রোচ, এটা এক একজনের এক এক রকম। আমি একটু উদাহরণ দিই, আসলে এই অটোমেশন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি, একটা বাস্তবিক উদাহরণ দিই বোঝানোর জন্য। এটাতে আইসা অনেকে অনেক রকম কমপ্লেক্সিটিতে ভোগে এই ক্লাসটাতে আইসা। নম্বর ওয়ান, ক্লাসটাতে আইসা কেন কমপ্লেক্সিটিতে ভোগে, আপনাকে আজকে দেখানো হবে বা বোঝানো হবে যে আপনি পুরো নেটওয়ার্কটারে চাইলেই অটোমেটেড করে ফেলতে পারেন। তাহলে অটোমেটেডই যদি করে ফেলেন, ইভেন আপনার কনফিগারেশন সবকিছু যদি অটোমেটেড হয়ে যায়, তাহলে এত কষ্ট করে এই যে 16-17 ক্লাস ধরে আপনি সিসিএনএ করলেন কেন? এটা একটা বড় প্রেক্ষাপট দাঁড়ায় যায়। মানে মানুষের মধ্যে কিন্তু একটা কম বেশি কোশ্চেন আছে, যেমন ধরেন এআই নিয়ে কোশ্চেন। এআই যদি স্ট্রং স্ট্রং হইতে হইতে একটা পর্যায়ে চলে আসে, তাহলে আমরা কি মানুষজনরা কি কাজকর্ম করব কি করব না, এটা একটা বিগ কোশ্চেন। তো মানে আমরা আমরা কি তাহলে চাকরি পাবো নাকি এআই চাকরি করবে? সো ইটস এ বিগ কোশ্চেন। তা এখন এই অটোমেশন জিনিসটা কি, কেন দরকার, কতটুকু আগাইছে, কি রকম অ্যাপ্রোচে চলতেছে, এইটার সম্পর্কে পরিচিত হয়ে। উদাহরণস্বরূপ, আম্বার আইটিতে আমি যেখানে জব করি, আমরা মাঝে মাঝেই বিভিন্ন মেলা বা বড় অনুষ্ঠান যেগুলো হয়, হুম, তো সেগুলোতে পার্টিসিপেট করি। বুঝতে পারছেন? মনে করেন কালকে হয়তো একটা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হবে, ওখানে প্রায় আমাদের অ্যারেঞ্জ করতে হবে লেটসে 400 জনের জন্য ইন্টারনেট। ওকে, ওয়্যারলেসলি অ্যান্ড ওয়্যার্ড দুই ভাবে। তো ওয়্যারটা তো আমি অলওয়েজ বলি যে ওয়্যার্ড অনেক সহজ, ওয়্যার্ড ম্যানেজ করা অনেক সহজ। কিন্তু ওয়্যারলেসলি যখন হয় তখন এটা একটা চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? প্রথম কথা, মনে করেন এই কাজের জন্য আমাদের আম্বারেটিতে প্রায় 20 প্লাস 20 প্লাস ডিভাইস আছে ওয়্যারলেস হ্যান্ডেল করার জন্য। মানে আমরা ধরে নিছি 20 প্লাস ডিভাইসে আমরা প্রায় 1000 জনের মতোকে অ্যাকোমোডেট করতে পারবো। 1000 জনকে ধরেন, প্লাস একটা বিশাল বড় হল রুম রে আমরা
হল রুম না, প্রায় ভাবতে পারেন যে একটা আপনি যদি 10 তলা বিল্ডিং এ একটা প্রোগ্রাম করেন, মোটামুটি আমরা কভার করে দিব। তো এই প্রেক্ষাপটে আমাদের যে ডিভাইস অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আছে। এখন প্রবলেম হচ্ছে হলো, প্রতি মেলাতেই বা প্রতি এরকম অনুষ্ঠানে আমাদেরকে ওয়াইফাই এর এসএসআইডি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। কারণ এক এক মেলা এক একজন এক এক এসএসআইডি দেয়। তো এই এসএসআইডি পাসওয়ার্ড যদি আমাকে 20+ ডিভাইসে চেঞ্জ করতে হয়, এটা আমার জন্য একটু বিশাল রকম প্যারা। কারণ হচ্ছে আমি যদি সিঙ্গেল সিঙ্গেল করে ঢুকি, তাহলে 20+ ডিভাইস আমাকে ঢুকতে হবে এবং প্রতিটাতে রিপ্লেস করতে হবে। তো এই জিনিসটাই আমরা যখন কন্ট্রোলারের মাধ্যমে করি, আমি একটু ওয়্যারলেস কন্ট্রোলারের কথা বলছি এই কারণে, কারণ ওয়্যারলেস কন্ট্রোলারে এই থেকেই আসলে এই এসডিএন কন্ট্রোলার বলেন, নেটওয়ার্ক কন্ট্রোলিং, এই জিনিসগুলোর কনসেপ্ট আসছে। যেমন ধরেন আমাদের এটা আমি যদি দেখাই আপনাদের, ওকে, এখানে গিয়ে দেখেন 23 ডিভাইস আছে। আমি এই 23 ডিভাইসের কোনো ডিভাইসই কাজ করব না, আমি জাস্ট এই 23টার ওয়াইফাই চেঞ্জ করার জন্য এইখানটাতে যাই, এই সরি, এইখানটাতে যাই, এই এই যে এইটার মধ্যে আন্ডারে 22টা আছে, এইখানে আমি শুধু ওই ওয়্যারলেস এর এসএসআইডি এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। এই যে এটা হচ্ছে, দাঁড়ান, এইটা হচ্ছে ডিভাইস কনফিগারেশন, এই যে এইটাতে আসেন, ডাব্লিউ ল্যান, এইটাতে যা গিয়া আমি জাস্ট এই যে এখানে এসএসআইডি, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দেই। আমার যে 22টা ডিভাইস আছে, সেটা যখনই নেটওয়ার্কে কানেক্ট হয়, অটোমেটিক্যালি তার আগের এসআইডি পাসওয়ার্ড মুছে এই যে নতুন এসআইডি পাসওয়ার্ড এটাতে যেটা থাকে সেটা সে নিয়ে নেয়। তাহলে আমার জন্য এই কাজগুলো খুব করার সোজা। ইভেন আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা অন্য একটা ভেন্ডর, হ্যাঁ, নাম হচ্ছে রুইজি। বাংলাদেশের প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে, এবং দিনকে দিন পপুলার হচ্ছে, এবং পপুলারিটির কারণ কি ওটাও বুঝতে পারবেন। দেখেন, দেখেন এইখানে আমাদের আলাদা আলাদা প্রজেক্ট আছে, হ্যাঁ। যেমন ধরেন আমি এই প্রজেক্টটাই যাই, এই প্রজেক্টটার আন্ডারে এটা একটা অফিস বেসিক্যালি। এই অফিসটার মধ্যে 2টা সুইচ আছে, এক্সেস পয়েন্ট আছে টোটাল 10টা, ঠিক আছে। এই মুহূর্তে একটা এক্সেস পয়েন্টে একজন ক্লায়েন্ট কানেক্টেড আছে, বাদ বাকি কোনোটাতেই কোনো ক্লায়েন্ট কানেক্টেড আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আরো 2টা ডিভাইস আছে, সরি টোটাল 10টাই, ওই 10টা ডিভাইসের 2টা এপির মধ্যে আমি দেখতেছি ক্লায়েন্ট গুলা কানেক্টেড। আমার যদি ওএস আপডেট দিতে হয়, এগুলোর সব অলরেডি ওএস আপডেটেড আমি যা দেখতেছি, কারণ এখানে সব লেটেস্ট লেটেস্ট লেখা আছে। যদি লেটেস্ট না থাকতো তাহলে এখানে ওএস আপডেটের ইয়াটা বলতো। আপনি এই যে ডিভাইস কনফিগার করতে যাচ্ছেন, যেমন এই যে নেট, আমি একটা ওয়্যারলেস কনফিগার করতে যাচ্ছি, লেটস ওয়াইফাই তে যাব, এইখানে আমার নেসেসারি যেই কনফিগারেশন চেঞ্জ করার করে ফেলি। আমার ধরেন একটা সুইচে কনফিগারেশন করতে হবে, আমি করসপন্ডিং এইখানে যাই, সুইচের কনফিগারেশন করে ফেলি, এবং সুইচের মধ্যে সেই যেই কাজটা আমি করছি সেটা ওই সুইচে ডেলিভার্ড হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে সুবিধাটা কি, আমি এইখানে ইজিলি কন্ট্রোল করতে পারতেছি। বাট ইজিলি কন্ট্রোল জিনিসটা অটোমেশন না, এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টে আমার জন্য ইজি করলো। এটা পার্ট অফ এসডিএন বলতে পারেন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। তো এটা আমার নেটওয়ার্কিংটাকে কি করলো, ইজি করে দিল। এখন অটোমেটেড ম্যানেজমেন্ট কেন বলতেছি, মনে করেন আমার এইখানে ব্যাকআপ নিতে হবে, তাহলে এই ডিভাইস গুলা থেকে এক জায়গা থেকে আমরা পোল করে ব্যাকআপ নিতে পারি, এবং এটা রেগুলার বেসিস হয়। তাহলে আমার জন্য এটা কি হয়ে গেল, এটা হচ্ছে যে আমার একটা অটোমেটেড জিনিস চলে আসলো। আপনি নতুন একটা সুইচ নিয়ে আসলেন, এই এই নেটওয়ার্কে কানেক্ট করবেন, আমি শুধু এখানে অথেন্টিকেটেড করে দিব ডিভাইসটাতে। ডিভাইসটার মধ্যে আমার এই প্রজেক্টের আন্ডারে যেই কনফিগারেশন আছে অটোমেটিক ওই সুইচে চলে যান।
আমারে বৈশা বৈশা ডিভাইসে ওই যেমন আমরা সিসকো সুইচ কনফিগার করছিলাম, সিসকো সুইচে ঢুকছি, ঢুইকা পার পার লাইন কনফিগারেশন করছি, এরকম ব্যাপার স্যাপার গুলো আমাদের করতে হয়। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে এআই কেন এখন যুক্ত করা হচ্ছে, দেখেন আপনার এই নেটওয়ার্কটাই মনে করেন কোন একটা প্রবলেম হয়েছে, তাহলে প্রবলেম হলে আপনি কি দেখবেন? লগ দেখবেন হয়তো, তাই না? এখানে আপনি হয়তো গেলেন যে এতে আপনি লেটস সে লগ অ্যালার্ম গুলা দেখলেন। এখন এইখানে এই মুহূর্তে কোনো অ্যালার্ম নাই, আগে 54টা অ্যালার্ম ছিল, সেগুলো ক্লিন করে দেওয়া হয়েছে অলরেডি। তো ম্যাক্সিমাম অ্যালার্ম ছিল হচ্ছে ডিভাইস রিস্টার্ট হচ্ছে, এই যে ডিভাইস অফলাইন অনলাইন, এই অফলাইন অনলাইন মানে হচ্ছে ডিভাইস কোনো কারণে রিস্টার্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? মনে করেন একটা ক্লায়েন্ট ব্যান্ডউইথ স্লো পাচ্ছে, আপনি যে পিং দিবেন, চেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। অথচ দেখেন এখানে একটা সুন্দর সিস্টেম আছে, কি এআই ডায়াগনস্টিক। আপনি এটারে একটা ফুল স্ক্যান দেন, হয়তো 2-5 মিনিট সময় নিবে, ঠিক আছে? তো ওয়্যার নেটওয়ার্কে কি কি প্রবলেম আছে, এটা হচ্ছে মেনলি গেটওয়ে। আচ্ছা, আমরা একটা জিনিস পাচ্ছি হচ্ছে কি, পুয়ার রোমিং এক্সপিরিয়েন্স হচ্ছে ক্লায়েন্টদের। তাহলে এটা বেটারমেন্ট করার জন্য কি করা যেতে পারে? একটু ওয়েট করি, ফুল স্ক্যানটা কমপ্লিট হোক। তাহলে বেসিক যে কাজগুলো আপনি ধরে ধরে বসে বসে দেখতেন, ও অটোমেটেড দেখে দিচ্ছে। এখানে পুয়ার রোমিং এক্সপিরিয়েন্স হচ্ছে কি, পুয়ার রোমিং 9-10-এর মধ্যে সবচেয়ে কম পাওয়া যাচ্ছে যে 20%। এখন এটার সলিউশন কি হতে পারে? এই যে দেখেন, ও বলতেছে এনেবল এআই অপটিমাইজেশন অটোমেটিক্যালি অ্যাভয়েড কনজেশন চ্যানেল। আচ্ছা, ভালো কথা। তার মানে এটার অপটিমাইজ করার জন্য এআই আছে। তো এটা আমি কিভাবে রান করাতে পারি? আমি জাস্ট এখানে অপটিমাইজ নাও, ডিপ ইন্সপেকশন, সিনারিও অফিস, আপনি এটাকে 60 সেকেন্ডের জন্য একটা স্ক্যান দিয়ে দিতে পারেন। ও করবে কি, অটোমেটিক স্ক্যান করে, আমরা পরে দেখব, অটোমেটিক এই যে দিয়ে দিলাম, ও অটোমেটিক্যালি স্ক্যান করবে। হুম, স্ক্যান ট্যান করে এপি গুলার মধ্যে কো ব্যালেন্স কি হইতে পারে, হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করবে যে কিরকম ছিল, এগুলোরে প্লাস মাইনাস করে সে একটা সুন্দর, এই যে যেমন পাইছে কি 18টা হিস্টোরিক্যাল রোমিং ইস্যু, মানে রোমিংটা হওয়ার কথা কিন্তু হয়নি। তো ভালো কথা, তো চাইলে এই জিনিসটা চেক আউট করে সে সলভ করে দিবে। আপনি নাইলে কি করতেন ভাবেন তো একবার, এই জিনিসগুলো না থাকলে কি করতেন? অল্টার হইতে আপনি প্রতিটা ডিভাইসে ঢুকতেন, ঢুকে ঢুকে বিভিন্ন রকম চেক আউট করতেন, সেই চেক আউটের রেজাল্টের উপরে অ্যাডজাস্ট করতেন, রাইট? ওই কাজগুলাই সে ওয়ান ক্লিকে করে দিচ্ছে, ঠিক আছে? এবং মোর ওভার অ্যাকুরেট। কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আমাদের ম্যানুয়াল ড্রাইভ করতে হয়, নো নো ডাউট, বাট মোর ওভার অ্যাকুরেট। তাইলে আমাদের মানে সময় বা ইজি হ্যান্ডেলিং এর যে প্রশ্নগুলো আসে, সেগুলোতে আমরা খুব বেটার রেজাল্ট পাচ্ছি না। নেটওয়ার্ক অটোমেশন ম্যানেজমেন্টের ধারণা হচ্ছে এই জায়গা থেকেই আসছে। অনেক ভেন্ডরই অলরেডি এগুলো বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করতেছে, অনেকে অনেক দূর আগায় গেছে, যেমন সিসকো তো মানে বিশাল লাগানো আগায় গেছে। এখন অবশ্যই আমরা ফিউচার এগুলো কম বেশি ইউজ করব, কেউ হয়তো পুরোপুরি ইউজ করবে, কেউ হয়তো কম ইউজ করবে, দ্যাটস অল, বাট করবো, ডেফিনেটলি করবো। আচ্ছা, এই ধারণা থেকেই নেটওয়ার্ক অটোমেশন এবং ম্যানেজমেন্ট আসছে। সিসকোর এরকম একটা প্রোডাক্ট লাইন আছে, নাম হচ্ছে সিসকো মিরাকি। ওখানে আপনি এই ক্লাউড থেকে সব ডিভাইস দেখতে পারবেন, কে কি কানেক্টেড, এই সব ম্যানেজ করার সব সুযোগ সুবিধা ওখানটাতে আছে। আচ্ছা, তো নেটওয়ার্ক অটোমেশন এবং ম্যানেজমেন্ট দেখতে গিয়ে আমরা অনেকগুলো কনসেপ্ট সম্পর্কে জানবো, একটা একটা করে শুরু করি। তো প্রথম কথা হচ্ছিল, আপনি এই রাউটিং সুইচিং যে করতেছেন, এটা কিসের জন্য করতেছেন? আমাদের নেটওয়ার্কিং আসলে আমরা করি কিসের জন্য একটু বলেন তো কেউ? পুরো তো সিসিএনএ কমপ্লিট করে ফেললেন, একটু নেটওয়ার্কিংটা কেন করি, আমরা এই রাউটিং সুইচিং কেন করবো, এটা একটু নিজের ভাষায় বলেন তো। স্যার, আমরা মূলত কমিউনিকেশন ইস্টাবলিশ করার জন্য রাউটিং সুইচ। মানে কমিউনিকেশন কি, আমি ফেসবুকে একজনের হ্যালো পাঠাবো, আরেকজন আমার হ্যালো পাঠাবে, এই জন্য আমরা করি? বিষয়টা কি এরকম? দেখেন, আপনারা যখন সিসিএন এর প্রথম ক্লাসে ছিলেন, আমি তখন বলছিলাম যে এইটা মূলত হচ্ছে রিসোর্স শেয়ারিং এর জন্য সবচাইতে সস্তা উপায়। কি শেয়ারিং এর জন্য?
রিসোর্স শেয়ারিং এর জন্য। এবং রিসোর্সের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা বিগ পার্ট হচ্ছে ডেটা। বিষয় আসলে কি, আমাদের নেটওয়ার্কিং লাগে হচ্ছে হলো এই যে গ্লোবালি যে এত ডিভাইস, যারা সবাই কিনা অনলাইনে এই মুহূর্তে, এদের একে অপরে কানেক্ট করতে আমাদের নেটওয়ার্কিংটা লাগছে, এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা রিসোর্স শেয়ারিং করতেছি। রাইট? আচ্ছা, এখন রিসোর্স যে শেয়ারিং করতেছেন, তার মধ্যে রিসোর্সের যে কালেকশন থাকে সেটা কোথায় থাকে? মনে করেন আপনি যে যে ফেসবুক ইউজ করতেছেন, রাইট, আপনার বন্ধুও ফেসবুক ইউজ করতেছে, আপনারা দুইজন হচ্ছেন ফেসবুকের ক্লায়েন্ট, বাট ফেসবুকের সার্ভারটা কোথায়? ফেসবুকের সার্ভারটা হয় থাকতে পারে ডাটা সেন্টারে, নয়তো থাকতে পারে ক্লাউডে। মানে বিষয়টা কি আমি আপনাদের বুঝাই, আপনার অফিসে মেল সার্ভার আছে, হয়তো ওয়েব সার্ভার আছে, নানাবিধ আরো কিছু কিছু সার্ভার আছে। এখন আপনি এটা ডেটা সেন্টারে রাখতে পারেন, অথবা ক্লাউড কম্পিউটিং এর সাহায্য নিতে পারেন। তো ডাটা সেন্টার জিনিসটা কি আর ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? কোনো আইডিয়া? নিজের ভাষায় বলেন, সহজ, ইজি আন্ডারস্ট্যান্ডেবল এমন ভাষায় বলেন যে ডাটা সেন্টার কি জিনিস আর ক্লাউড কম্পিউটিং কি জিনিস। ডাটা সেন্টার হচ্ছে মূলত আমাদের যে সার্ভার কম্পিউটার গুলো আছে সেগুলো ফিজিক্যালি মানে আমাদের কাছে থাকা এবং ওইটার মধ্যে আমরা আমাদের অপারেশন গুলা চালাই। লাভ আর লস? ক্লাউডও, জি, লাভ লস নিশ্চয়ই লাভ লাভ লোকসান আছে। লাভ লোকসান হচ্ছে যে মূলত যদি ইনফ্রাস্ট্রাকচার আমার এন্ডে থাকে তাহলে সিকিউরিটি রিলেটেড মানে কিছু ফ্যাসিলিটি আছে। বিশেষ করে ডেটা মানে ডেটাবেস গুলো আমি যদি প্রাইভেটলি রাখি তাহলে আমার ডেটা ব্রিচ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর না, যদি ক্লাউড ক্লাউডের ডাটা কথা বলি, অন প্রিমিসেস থাকলেও হতে পারে। আচ্ছা, যাই হোক, আপনি হ্যাঁ হ্যাঁ আপনার ওইটা ভাষায় তো বলতেছেন, হইতে পারে, বলেন। মানে সম্ভাবনা কম তুলনামূলক ক্লাউড থেকে। আর ক্লাউড হচ্ছে যে সেম ডাটা সেন্টারের যত ইনফ্রাস্ট্রাকচার আছে ক্লাউডও সেম আছে, বাট আমরা রিমোটলি ওই রিসোর্স গুলা ইন্টারনেটের থ্রুতে ইউজ করতে পারি। আচ্ছা, মোটামুটি আইডিয়া যেটা বলছেন এটা এইটাই, বাট আমি একটু অন্যভাবে জিনিসটা ব্যাখ্যা করি। ঠিক আছে, মানে আপনি যেটা বলতেছেন মোর ওভার কারেক্ট, আমি ওইটার সাথে ডিফার করতেছি না। আমি জিনিসটার অন্যভাবে ব্যাখ্যা করতেছি এই কারণে, যেন আপনার জিনিসটা সহজে কনজিউম করতে পারেন, না আপনি যেন সহজে মনে রাখতে পারেন। কেমন বিষয়টা? মনে করেন আমাদের বাসায় আজকে একটা অনুষ্ঠান করব, অনুষ্ঠানে 5 জন গেস্ট আসবেন। ওকে, তো এখন এই 5 জন গেস্টের জন্য কি করা উচিত হবে? আমরা নিজেদের বাসায় রান্না করব, নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবো? সব দুইটাই করা সম্ভব, নিজের বাসায় রান্না করা আবার মানে বাইরে থেকে খাবারও আনা যায়। আপনি বাইরে থেকে খাবার এনে খাওয়াবেন? মানুষ যে আসবে সে বলবে, ধর ওরা বাইরের থেকেই না খাওয়াইছে। স্যার মানুষ ইদানিং সাধারণত, অনেকগুলো ট্রেন্ড দেখি যে মানে বাইরে থেকে অনেক কি প্রোডাক্ট মানে খাবার ওইটা দাবারের কি। হচ্ছে ওইটা হচ্ছে এই কারণে হয়েছে যে মনে করেন আহ লোকটা অনুষ্ঠান করতে যাচ্ছে কিন্তু লোকটার বউ নাই, বউ আছে সেটা কামেন না। এরকম ঘটনা যদি ঘটে তাইলে ইটস ওকে, এটা ট্রেন্ডের বিষয় না। বিষয়টা হচ্ছে এটা, যদি 5 জন, আমি কিন্তু 50 জনের কথা বলি না, 5 পিপল, মানুষ চেষ্টা করে তার ঘরের মধ্যে করার। ওকে, বাট এইটাই যখন 50 জন হয়, আপনি তখন এটা ঘরে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনার নম্বর ওয়ান, এই 50 জনের অ্যাকোমোডেট করার যে চেয়ার টেবিল থালা বাসন যাই লাগুক, সেই জিনিসটা আপনার ঘরে নাই। রাইট? খাবার তো আরো বহু পরের কথা, কিন্তু এই খাবার সহ সাথেও তো আনুষঙ্গিক অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আপনার ঘরে নাই। এখন ঘরে নাই,
আপনি কি এগুলো কিনে নিবেন? মনে করেন আমি তারপরেও চাচ্ছি যে 50 জনের বাসার অনুষ্ঠান আমি আমার বাসায় নিজে করব, ঠিক আছে? আমার দরকার পড়লে আমি আরো 2 জন আত্মীয় স্বজন, মানে আমার ওয়াইফের মনে করেন আমার শালিকা আছে ধরেন 2-4 জন, তাদেরকে আমি নিয়ে আসবো, তোমরা 50 জনের খাবার রান্না করা, আমি থালা বাসন ঘটি টটি যা লাগতেছে সব ম্যানেজ করতেছি। এইটা করাটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? কেন বুদ্ধিমানের কাজ হবে না আমি ওইদিকে বলতেছি। কারণ এই 50 জন তো রেগুলার আপনার বাসায় খাবে না। আপনি আজকে থালা বাটি প্লেট ঘটি সব নিয়ে আসলেন কিনে, তাহলে তো আপনার পরের দিন থেকে আবার ওই 3-4 জনে খাবেন, তাহলে তো আর এইগুলোর ইউজেস থাকবে না, রাইট? নম্বর 1 ইস্যু। নম্বর 2 ইস্যু, আপনি এই যে 50 জনের থালা বাটি গ্লাস কিনছেন, আপনি আরেকটা কাজ করতে পারতেন। লেটসে আমরা যদি কোনো ডেকোরেটরের থেকে এই 50টা থালা বাটি গ্লাস ভাড়া নিয়ে নিতে পারতাম, তাইলেও আমাদের হয়তো। আমি এই জিনিসটা এইভাবে কেন বললাম, দেখেন, যাদের ইউজেস ছোট বা কম তাদের জন্য ডেটা সেন্টার একটা লেভেল পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, মনে করেন আমার অল্প একটু ওয়েব মেইল, অল্প একটু মেল সার্ভার আছে, একটা এফটিপি সার্ভার আছে, আমার জন্য একটা ডাটা সেন্টার, সেটা আমার অফিসে হইতে পারে, অন্য জনের অফিসে কোলোকেশন হিসেবে নিছি সেটাও হতে পারে, সেইখানে স্টোর করা আমার জন্য ভালো, খারাপ না। এটা সিকিউরিটি কন্টেক্সট টন্টেক্সট অনেক পরের বিষয়, সিকিউরিটি অন প্রিমিসেস হতে পারে, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং এ যেমন হইতে পারে, অন প্রিমিসেস হইতে পারে, সিকিউরিটি যদি আপনি চিন্তা করেন। ওটা আসলে অন্য কারণে বলে, কিন্তু আমরা বাংলাতে বলার সময় এটা এত সিকিউরিটির দিকে ফোকাস করি যেটা বলার বাইরে। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনি এটা যদি বিশাল ভলিউম হয়ে যায়, কেমন বিশাল ভলিউম? উদাহরণস্বরূপ আমাদের দেশে যেটা ঘটে, যেদিন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়, ওই দিন রেজাল্ট সাইট থেকে কি আমরা রেজাল্ট পাইতে পারি? পাই। আমরা যদি আজকে ধরেন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল, আমি যদি এখন ওই যে result.gov.bd সামথিং এরকম বোধহয় ওয়েবসাইটটার নাম, আমার ঠিক খেয়াল নাই, তো ওয়েবসাইটে যদি ঢুকি, তাহলে কি আমরা আজকে রেজাল্ট দেখতে পারবো? আমি জানি না এখন কি অবস্থা। সাধারণত স্যার মানে তখন সার্ভার ডাউন হয়ে যায়, ঢুকে যায় না কেন রিকোয়েস্ট পাঠাই। ডাউন হয়ে যাচ্ছে? বিকজ কারণ তাদের ওভারলোডেড লিমিটেড ইউজ রিসোর্স। হচ্ছে, তাই তো? জি স্যার, স্কেল আপ হয় না আর কি। স্কেল আপ হয় না, ওকে ফাইন। এখন স্কেল আপ করতে গেলে তো রিসোর্স লাগবে, এটা ছাড়া তো আর কোনো দ্বিতীয় গতি নাই। তো এখন এই যে রিসোর্স, এখন আমাদের এডুকেশন বোর্ড কি করবে? এসএসসি পরীক্ষার পিকরে টার্গেট করে রিসোর্স কিনবে, কিনে ইনস্টল করলো, ইনস্টল করার পরের দিন থেকে তো মানে বছরে 2 দিন ছাড়া তো এটা তেমন ইউজেস থাকবে না, রাইট? এই জিনিসটাই এই জন্য যদি ক্লাউড কম্পিউটিং এ নিয়ে যেত, এবার ক্লাউড প্রোভাইডারের থেকে যে কোনো সময় যতটুকু দরকার অতটুকু রিসোর্স বাড়ায় নিত, আবার কাজ শেষ সেই রিসোর্স ফেরত দিয়ে দিত। তাইলে এটাতে 2 ভাবে আপনি লাভবান হইতেন, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি লাভবান হইতেন, আর একটা অপারেশনাল এক্সপেন্ডিচার আপনি লাভবান হতেন। ক্লাউড কম্পিউটিং এর মূল জায়গাটা আসলে এই জায়গাটা। ক্লাউড কম্পিউটিং মার্কেটে আসছে, এবং এই মুহূর্তে যে গ্লোবালি ওর একটা মনে করেন আইটি জগতে 10টা টপেস্ট নাম যদি বেশি বলা হয়, সেখানে যে ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে তার মূল রিজন। বিকজ ও একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অপারেশনাল এক্সপেন্ডিচারের মধ্যে এমন একটা সুইটেবল পয়েন্ট খুঁজে বের করে, যেটা আমাদের মডার্ন হাই ভলিউম যে বিশেষ করে অনলাইন হয়েছে এদের জন্য খুবই খুবই দরকারি। ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা ভুল আপনার, ভুল বলবো না, একটু মানে ঘাটতি আছে মনে হয়েছে আমার, ওই জায়গাটা আমি একটু বলি। সেটা হচ্ছে সিকিউরিটি ডাটা সেন্টারেও ব্রিচ হইতে পারে, ক্লাউড কম্পিউটিং এ ব্রিচ হতে পারে। এটা ফিলিং অফ কনফিডেন্স। ফিলিং অফ কনফিডেন্সটা কি জানেন? মনে করেন ডাটা সেন্টারে আমার দৃঢ় বিশ্বাস যে মাইক্রোসফট কিন্তু আপনার সাথে একটা চুক্তি করছে, রাইট? এখন কালকে হঠাৎ করে মাইক্রোসফট দেউলিয়া হয়ে গেল,
কোন এক কারণ, বা মাইক্রোসফট তার কোম্পানিকে বিক্রি করে দিল XYZ এর কাছে, এটা কি করতে পারে না? অবশ্যই পারে। তাহলে তখন আপনি আপনার ডাটা মাইক্রোসফট থেকে XYZ এর কাছে চলে যাবে না? মানে আপনার সার্ভারের যে ক্লাউডটা যা ইউজ করতেছেন সেটা এখন মাইক্রোসফট না হয়ে XYZ হবে। সাধারণত হচ্ছে না, সেটা ভিন্ন আলোচনা। ডাটা সেন্টারটা মোর ওভার নিজের দখল, ক্লাউড কম্পিউটিংটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অন্য জনের দখল। কনটেক্সট হচ্ছে এইটা। এখন আমরা যারা অবভিয়াসলি, এখন আপনি যদি এবার ক্লাউড নেন, ওই যে অনেক কোম্পানি আছে ক্লাউড প্রোভাইডার, বাংলাদেশেও আজকাল অনেক ছেলেপেলেরা ক্লাউড বিক্রি করে। কিভাবে বিক্রি করে? ওরা করে কি, বাসার ভিতরে ওই মিনি পিসিটিসি বসায়, হ্যাঁ, ছোটখাটো পিসিটিসি বসায়। ওই রিফারবিশ দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা তো অনলাইনে দেখেনি। ওই যে পাওয়া যায় না রিফারবিশ পিসি, মেবি 12,000 টাকা 15,000 টাকা দাম, পুরনো ছোট মিনি পিসি ওগুলা। ওই মিনি পিসি গুলারে ওরা করে কি, ক্লাউড ওএস দেয়, ক্লাউড ওএস দিয়ে একটা ক্লাউড তৈরি করে ফেলে। এবার ক্লাউড তৈরি করে এটার হোস্টিং এ বিক্রি করে। এরকম বাংলাদেশে আমি দু একজনকে চিনি এই কাজ করে। এখন ওর থেকে যদি আপনি ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস নেন, এখন ও কালকে বাদে পরশুদিন ওর কোম্পানি ক্লোজ করে দিয়ে চলে যেতে পারে, আপনি জানবেন না। তাহলে তো এটা সমস্যা। কিন্তু আপনি যদি এই তুলনা মাইক্রোসফটের সাথে করেন, মাইক্রোসফট কি একদমই কালকেই, মানে আমি হয়তো থিওরিটিক্যালি বলতেছি কালকে হয়তো ক্লোজ হয়ে যাবে, বাট ইজ ইট পসিবল মাইক্রোসফট কালকে ক্লোজ হয়ে যাবে? বিষয়টাতে তাই, তাই না? সো আর আপনি যেটা বলতেছেন ওই যে হ্যাকার আইসা হ্যাক করলো, সেটা ক্লাউড কম্পিউটিং হতে পারে, ডাটা সেন্টার হতে পারে। এটা মানে খুব বড় কনসার্ন। মানে আমি যেই ভাষায় বলতেছি বা যেই প্রেক্ষাপটে দেখতে চাচ্ছি সেখানে এটা খুব বড় কনসার্ন। ক্লাউড কম্পিউটিং বড় হয়েছে কেন? ওই যে যেটা বললাম, র্যাপিড রেসপন্স টু ইনক্রিজ ডাটা ভলিউম রিকোয়ারমেন্ট। তাছাড়াও আরো কিছু ব্যাপার স্যাপার আছে, ওই যে আমাদের বিদ্যুতের খরচ বাঁচতেছে, ফিজিক্যাল জায়গার খরচ বাঁচতেছে, এবং আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে ক্লাউড যেহেতু একটা শেয়ার্ড জিনিস, রাইট, তাই খরচও আসলে ওভারঅল কমতেছে। আপনার কাছে প্রথমে মনে হইব যে না আপনার খরচ বাড়তেছে, আসলে কিন্তু ওভারঅল খরচ আপনার কমতেছে। কিভাবে কমতেছে? কারণ আপনি যদি একটা সার্ভার কিনতেন, সার্ভার আজীবন চলবে এমন কোনো এটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস একটা লাইফ টাইম থাকে। সাধারণত বাইরের দেশে লাইফ টাইম শেষ হলে ওই ডিভাইস ফেলে দেয়, আমাদের দেশে ফেলি না। তারপরেও ধরেন লাইফ টাইমের দ্বিগুণ তিনগুণ চলতে পারে, কিন্তু যে কোনো দিন এটা মানে কাজ নাও করতে পারে। একটা বিগ কনসার্ন। আচ্ছা, তো ক্লাউড কম্পিউটিং কয় ধরনের? মূলত তিন ধরনের। সফটওয়্যার অ্যাজ সার্ভিস, উদাহরণস্বরূপ হচ্ছে হলো ওই যে, মানে আপনি এখানে সরাসরি অ্যাপ্লিকেশন পাবেন, ব্যাক এন্ডে কি চলতেছে এটা আপনার জানার দরকার নাই, ওএস কি এটাও আপনি জানতে পারবেন না, অ্যাপ্লিকেশন তাই আপনি সরাসরি পাবেন। ঠিক আছে? তো সেই সেটার উদাহরণ কেমন? উদাহরণ হচ্ছে হলো যে আমরা গুগলে যে গুগলের শিট ব্যবহার করি না, গুগল শিট নিশ্চয়ই নাম শুনছেন। গুগল শিট হচ্ছে সফটওয়্যার এজ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ সার্ভিস মানে হচ্ছিল এখানে আপনি, যেমন ধরেন জাভা রান করতে কি লাগে, জাভা রান টাইম, রাইট? আপনার একটা কমান্ড রান করতে গেলে আপনার সেই টার্মিনালটার দরকার। এখন যেমন এই সার্ভিসটা খুব বেশি মাত্রায় ইউজ করে এমএফএস গুলা, ওই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের সার্ভিসটা খুব ওরা তারা ব্যবহার করে। যেমন ধরেন বিকাশ, আমি নাম দিয়ে বলি, বিকাশ প্ল্যাটফর্মের সার্ভিস খুব বেশি পরিমাণে ব্যবহার করে। কেন ব্যবহার করে? ও করতে বাধ্য। করতে বাধ্য কি, দেখেন, বাংলা ওই যে আপনি একটা কথা বললেন, ওই কথাটা ইম্পর্টেন্ট, যে আমাদের ডাটা বেসটা ডাটা সেন্টারে রাখতে পারলে ভালো। বাংলাদেশ ব্যাংকের একটা এরকম রুলস আছে যে বাংলাদেশের ফিনান্সিয়াল ডাটা বাংলাদেশেই থাকবে। বাংলাদেশের ফিনান্সিয়াল ডাটাটা কোথায় থাকবে? বাংলাদেশেই থাকবে, এটা বাইরে আপনি রাখতে পারবেন। মানে আপনি ওই ক্লাউড কম্পিউটিং এর নামে ডাচ বাংলা ব্যাংক বা বিকাশ তাদের ফিনান্সিয়াল যে ডাটাবেস, মানে এই যে ক্লায়েন্টের কত টাকা আছে কি টাকা আছে, এইটা নিয়ে তারা বাইরে হোস্ট করতে পারবে। তাহলে ডাটাবেস কই থাকতে হবে? এটা দেশেই থাকবে।
আসলে একটা সার্ভিস তো অনেকগুলো কম্পোনেন্টের সাথে জড়িত। আমাদের দেশে যেটা প্র্যাকটিস, বা অ্যাকচুয়ালি এটা আমাদের দেশটা মানে ওইভাবে বললে সারা পৃথিবীতেই প্র্যাকটিস, যে আপনার একটা জিনিস কাজ করতেছে না, আপনি কমপ্লেন দিবেন কারে? আর কাউরে পাইলেন না, আইএসপি রে দিবেন। বিকাশ অ্যাপ্লিকেশন কাজ করতেছে না, তার মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে। বিকাশের অ্যাপ্লিকেশনের সমস্যা থাকতে পারে, ডেটাবেসের সমস্যা থাকতে পারে, ব্যাক এন্ডের ইস্যু থাকতে পারে, ফ্রন্ট এন্ডের ইস্যু থাকতে পারে, রাইট? নানাবিধ এরকম ইস্যু থাকতে পারে। আপনার যেটাই হোক না হোক, কাজ হচ্ছে না, আপনি প্রবলেম দিবেন কারে? আইএসপি। আইএসপি আসলে এই জায়গায় বহু গৌণ ভূমিকা পালন করে। গৌণ ভূমিকা বলতে এখানে সে শুধু অনলি আপনাকে পৌঁছায় দিচ্ছে, আর কিছু না। আপনার তথ্য এখানে পৌঁছায় দেওয়া এবং ফিরিয়ে নিয়ে আসে, এই দায়িত্বটাই আসলে প্রোভাইডার পালন করতেছে। এখন বিকাশের ডাটাবেস অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের যে সেই রুলস অনুযায়ী এটা বাংলাদেশে থাকতে হবে। এখন বাংলাদেশে সে ওই নিজের অফিসে রাখবে, নাকি ওই বাংলাদেশে এখন বড় বড় কিছু ডাটা সেন্টার হয়েছে, যেমন কোলো এশিয়া, কোলো সিটি, ফেলিসিটি, হ্যাঁ, এরকম কিছু কিছু ডাটা সেন্টার হয়েছে, তো সেই সব ডাটা সেন্টারে তারা রাখবে নাকি নিজের অফিসে রাখবে, এটা তাদের তাদের ব্যাপার। মানে কিন্তু এটা বাংলাদেশে থাকবে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু খুব বড় কোনো ক্লাউড প্রোভাইডার আমরা দেখতে পাই। যদিও ফাইবার অ্যাটমের পিকো বলে একটা ক্লাউড সার্ভিস আছে, কতটা কি ইউজ হয় আমি জানি না, কিন্তু অত বড় ক্লাউড প্রোভাইডার, মানে গ্লোবাল কন্টেক্সটে যে ক্লাউড প্রোভাইডার, তার মতো ক্লাউড প্রোভাইডার বাংলাদেশে এখন পর্যন্ত একটাও। আচ্ছা, এখন অবভিয়াসলি আপনি এটা জানেন বা বোঝেন, বিকাশের নর্মাল ডেতে যত না ট্রানজেকশন হয়, তার থেকে বেশি ট্রানজেকশন হয় ঈদের সময়গুলোতে। ধরেন ঈদের 5 দিন আগে এবং 5 দিন পরে, টোটাল 11 দিন আমি যদি ধরি, এই সময়টাতে সবচেয়ে বেশি ট্রানজেকশন। এখন এই ট্রানজেকশনটা যেহেতু হঠাৎ হঠাৎ স্পাইক হচ্ছে, তাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অপারেশনাল এক্সপেন্ডিচারের কথা চিন্তা করলে বিকাশের জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করা। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বাইলস অনুযায়ী সে তো পুরো ক্লাউডে তার সার্ভিস রাখতে পারবে না, বিশেষত ডাটাবেস। কিন্তু ওর ওই সময়গুলার 11-22 দিনের পারফরমেন্সের জন্য ক্লাউড খুবই খুবই জরুরি। এখন ও যদি এরকম করে যে ডাটাবেসটা মনে করেন বাংলাদেশে থাকলো, ওকে ফাইন, এখন আপনার মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে 200 টাকা আছে, আপনি 100 টাকা তুললেন বা 100 টাকা কাউকে দিলেন খরচ টরচ করে, এখন আপনার মোবাইলে থাকার কথা হচ্ছে 95 টাকা। তাহলে এই যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন গুলো করে তারপর ডাটাবেসে আপডেট হইতে হবে না? তাইলে বিকাশ এখানে একটা স্মার্টলি মুভ করে করে বা করতে পারে। সেটা কি? সেটা হচ্ছিল সে কম্পিউটিংটা যেটা আছে, এই যে গণনা, মানে আপনার 200 টাকা ছিল, এত টাকা তুলে ফেললেন 100 টাকা, এর সাথে বিভিন্ন আনুষঙ্গিক খরচ হলো আরো 5 টাকা, রইলো আপনার কাছে 95 টাকা। ঠিক আছে? এবং এই 95 টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হলো। এই যে ক্যালকুলেশনটা বা ক্যালকুলেটিভ পার্টটা, এই পার্টটা তো চাইলে সে তার ক্লাউডে করে নিয়ে আসতে পারে। ঠিক আছে? তাইলে যেটা সুবিধা হবে, মানে ক্লাউডে কোনো, মানে যেহেতু রিসোর্স ভলিউম আমি যে কোনো সময় নিতে পারি, তাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অপারেশনাল এক্সপেন্ডিচারের চিন্তা করে আমি ওই 22 দিন স্মুথলি সার্ভিস পেয়ে যাওয়ার কথা। রাইট? আচ্ছা, তাহলে আমরা অলরেডি বুঝলাম প্ল্যাটফর্মের সার্ভিসটা কি। প্ল্যাটফর্মের সার্ভিস মানে ওই যে আপনি ডেভেলপমেন্ট যে টুল এবং সার্ভিসটা যে রান করবেন তার এনভায়রনমেন্টটা পাচ্ছেন। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস মানে হচ্ছিল এইখানে সরাসরি আপনাকে কম্পিউটার দিয়ে দেওয়া হবে। অবভিয়াসলি ভার্চুয়াল কম্পিউটার, আপনি ফিজিক্যালি কম্পিউটারটাকে দেখতে পারবেন না, আপনাকে একটা কম্পিউটার দিয়ে দেওয়া হবে। এবার এটার মধ্যে ওএস টোএস দিয়ে যেই প্ল্যাটফর্ম আপনি রান করতে চান সেটা আপনি আপনার মধ্যে করে নেবেন। এটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। ক্লাউড 4 ধরনের: পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড এবং কমিউনিটি ক্লাউড। পাবলিক মানে মূলত এই জন্য আমরা বলি 3 ধরনের। কমিউনিটি ক্লাউড একটু স্পেশাল ধরনের ক্লাউড। পাবলিক ক্লাউড মানে এই যে আমরা কমনলি যেগুলো দেখি, অ্যামাজন, তারপরে হচ্ছে হলো কি অ্যামাজন ওয়েব সার্ভিস অনেক বেশি পপুলার এবং বড়। তারপরে হচ্ছে অ্যাজিউর মাইক্রোসফটের, রাইট? তারপরে এই যে আলিবাবা ক্লাউড, হ্যাঁ, এগুলি হচ্ছে সব পাবলিক ক্লাউডের উদাহরণ।
প্রাইভেট ক্লাউড একটা কোম্পানি যদি নিজের জন্য বা আপনি যদি আপনার নিজের জন্য একটি ক্লাউড বিনির্মাণ করেন, তাহলে সেটা হবে হচ্ছে প্রাইভেট ক্লাউড। অনেক ক্ষেত্রেই আমাদের ক্লাউডের মধ্যে মাল্টি রোল, মানে মাল্টি রোল বলতে এই যে পাবলিক এবং প্রাইভেট দুইটা কন্টেক্সটই থাকে। হ্যাঁ, তো দুইটা কন্টেক্সটই যদি থাকে তাহলে সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। আর কমিউনিটি ক্লাউড হচ্ছে, মনে করেন আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম আমরা একটা ক্লাউড করব, এই ক্লাউডটা শুধু আমরা ইউজ করব। এখন এইটা আপনি বলতে পারেন আমরা ইউজ করব যদি বলি তাহলে এটা তো প্রাইভেট ক্লাউড হয়ে গেল। না, এটা প্রাইভেট ক্লাউড এই কারণে বলতেছি না, কারণ হচ্ছিল প্রাইভেট ক্লাউড মানে হচ্ছে একটা সিঙ্গেল এন্টিটি, সেটা একটা অর্গানাইজেশন হইতে পারে, সেটা একটা পার্সন হইতে পারে, ওইটার মধ্যে এক্সেস করে, তখন হচ্ছিল এটা প্রাইভেট ক্লাউড। ওকে, বাট কমিউনিটি ক্লাউডের কন্টেক্সটটা আলাদা। যেমন কমিউনিটি ক্লাউড মানে হচ্ছে আমরা নিজেরা প্রাইভেটলি সিদ্ধান্ত নিছি, বাট এইবার এটা আমরা যে বিল করছি, এই বিল করে আমরা আমরা ইউজ করব। এবার আমাদের যদি মনে হয় আমরা দুই একজনকে আরো এটার মধ্যে অ্যাড করব, সেই অ্যাডিংটা আমরা করব, এটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। বলছি অলরেডি, ক্লাউড প্রোভাইডিং জগতে ওয়ান অফ এ বিগ ক্লাউড প্রোভাইডার হচ্ছে এডাব্লিউএস। এডাব্লিউএস এর কনসোলটা আপনি যে ছবিটায় দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এখান থেকে আপনি আপনার মতো করে ডেফিনেশন করে আপনি একটা কম্পিউটার তৈরি করে নিতে পারেন। বিশেষ করবেন এগুলো এত ফাস্ট, বলার বাইরে। আপনি ক্লিক ক্লিক করে 2-4টা ক্লিক করলে দেখবেন আপনার একদম মেশিন রেডি হয়ে গেছে। মেশিনটাতে আপনি ভার্চুয়ালি লগ ইন করবেন, বাট দেখবেন মেশিন রেডি হয়ে গেছে। আচ্ছা, এই ক্লাউড কম্পিউটিং বোঝার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে বোঝা উচিত, সেটার নাম হচ্ছে ভার্চুয়ালাইজেশন। কি কারণে কেন এটা বলতেছে, দেখেন আমাদের একটা অফিস, এই অফিসটাতে টোটাল 8টা সার্ভার আছে, মানে 8টা সার্ভিস আছে, তাই ডেডিকেটেডলি 8টা সার্ভার আছে। এখন আপনার টাকা থাকলে আপনি 8টা কেন 16টাও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এইখানে একটা জিনিস ঘটতেছে, ঘটতেছে কি জানেন? আচ্ছা, ঘটতেছে কি আমি আপনাদের বুঝাই। সারাদিনে অন এন এভারেজ আপনার পিসির সিপিইউর কয় পার্সেন্ট আপনি ব্যবহার করেন? হ্যালো, আমি এটা প্রশ্ন করলাম, যদি একটু উত্তর দেন যে সারাদিনে অন এন এভারেজ আপনার পিসির সিপিইউর কত পার্সেন্ট আপনি ব্যবহার করেন? আইডিয়া আছে কারো? এইটা ম্যাক্সিমাম 20 থেকে 30%, নট মোর দেন দ্যাট। আচ্ছা, এই যে আপনি 20-30% ব্যবহার করতেছেন, ঠিক আছে, আর বাকি 70% কি হচ্ছে? আনইউটিলাইজ অবস্থায় থেকে যাচ্ছে। তাহলে এইটা করলে কি আমাদের বেটার হইতো না যে আমরা এক কাজ করি, আমরা কিছু গ্রুপ বানাই, মনে করেন 4টা সার্ভারের একটা গ্রুপ আর একটা 4টা সার্ভারের একটা গ্রুপ, এই গ্রুপটারে আমরা, গ্রুপ দুইটাকে আমরা দুইটা ডিফারেন্ট ইসের আন্ডারে নিয়ে আসি, দুইটা ফিজিক্যাল সার্ভার আন্ডারে নিয়ে আসি। তাহলে যেটা হবে, আমাদের পুরো যে নেটওয়ার্কের মধ্যে যতগুলা সার্ভার আছে, সেই সার্ভার গুলার একটা বেটার রিসোর্স ইউটিলাইজেশন হবে। বেটার রিসোর্স বলতে যেটা বুঝাচ্ছি, ওই যে আপনি 70% ব্যবহার করেন না বা করতে পারেন না, সেইটা তখন দেখা যাবে যে ব্যবহৃত হচ্ছে। যেখানে আমাদের সার্ভার লাগছিল কয়টা? 8টা। অথচ দেখেন ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আবার কি করছি, আমরা এটাকে 4টাতে নিয়ে আসছি। ঠিক আছে, 4টাতে আমার কাজ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি ভার্চুয়ালাইজেশনের অ্যাডভান্টেজ মোর বেশি, কারণ এখানে ইকুইপমেন্ট কম লাগে, এনার্জি কনজিউমটা অ্যাকচুয়ালি কম হয়, ঠিক আছে, এবং স্পেসও কম লাগে। আর কিছু যদি ডিফিকাল্টিস থেকে থাকে, সেটা মূলত আসলে এটা অ্যাডভান্স, মানে একটু হ্যান্ডলিং করতে গেলে তো আপনার অ্যাডভান্স নলেজ টলেজের প্রয়োজন পড়ে। সো এইটাই হচ্ছে হলো আমাদের একটু ডিসঅ্যাডভান্টেজ টাইপ। আর আসলে বাদ বাকি মূল জিনিসগুলো যা আছে সবগুলোই হচ্ছে মোর ওভার অ্যাডভান্টেজেস টাইপ।
ভার্চুয়ালাইজেশন আপনারা যদি অ্যাবস্ট্রাক্ট লেয়ার হিসাবে দেখেন, মানে ভার্চুয়ালাইজেশন কয় রকম হয় আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আসলে ভার্চুয়ালাইজেশন মূলত দুই রকমের। এটাকে বলে হচ্ছিল টায়ার টু ভার্চুয়ালাইজেশন। টায়ার টু ভার্চুয়ালাইজেশন বা হাইপারভাইজার, এখানে মূলত যে ঘটনাটা ঘটে, মনে করেন প্রথমে আপনার একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10/11 আছে, ভালো কথা। সেই উইন্ডোজ 10/11 এর উপরে ভিএম বক্স রান করা হয়েছে, এবং ভিএম বক্সের পরে তারপরে একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেটা উইন্ডোজ লিনাক্স যেটাই। এখন যেখানে দেখেন ইস্যুটা কোথায় দাঁড়ায়, এইটা কার জন্য ভালো, কে কেন এটা গ্রহণ করবে। যেমন এই টাইপ টু হাইপারভাইজার বা ভার্চুয়ালাইজেশন, এটা আমি নিজে ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ হচ্ছে এই যে আমার ল্যাপটপটা দিয়ে আমি এখন আপনাদের ক্লাস করছি, রাইট? আবার দেখা যায় এই ল্যাপটপটাই আমি অফিসে ব্যবহার করি, আবার এই ল্যাপটপটাই আমি নিজে শেখা জানা বোঝার জন্য দেখা যায় যে GNS3 বা ইপিএনজি টাইপের মানে যে ভার্চুয়াল মেশিন গুলো আছে সেটা ব্যবহার করি। এই টাইপ টু হাইপারভাইজার তাদের জন্য বেটার, যারা কিনা, এটা মূলত এটার আরেক নাম হচ্ছে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন, ঠিক আছে? এটা তাদের জন্য বেটার, বিশেষ করে যারা আহ, মানে একই ডিভাইসে মাল্টি ওয়ার্ক করাচ্ছে। ওকে। আর টাইপ ওয়ান হাইপারভাইজার এটা মূলত হচ্ছে তাদের জন্য বেটার, যারা কিনা হোস্টিং প্রোভাইডার। মূল পার্থক্য টাইপ ওয়ান আর টাইপ টু এর সাথে আসলে যে জায়গায়, সেটা হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে টাইপ ওয়ান যদি হয়ে থাকে কোনো অপারেটিং সিস্টেম থাকে, বা টাইপ টু তে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আগে একটা ইনিশিয়ালি অপারেটিং সিস্টেম থাকে, এরপর আমাদের ফার্দার রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসগুলো আনে। তাহলে টাইপ ওয়ান কার জন্য ভালো হবে? বিশেষত যারা হোস্টিং প্রোভাইডার এবং তাদের কম্পিউটার সিঙ্গেল পারপাসেই ব্যবহৃত হচ্ছে, তাদের জন্য অ্যাকচুয়ালি টাইপ ওয়ান হাইপারভাইজারটা ফলো করাটা বেটার। আচ্ছা, ভার্চুয়াল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, আপনি যেরকম আমরা করলাম কি, আমাদের নেটওয়ার্কের যে এন্ড ডিভাইস, তো সেই এন্ড ডিভাইসকে আমরা ভার্চুয়ালাইজেশন করার জন্য বললাম। ওকে, ফাইন। এখন এই যে ভার্চুয়ালাইজেশন করার যে আমরা সাজেশনটা দিলাম, করসপন্ডিং আমাদের তো তাইলে কি লাগবে? আমাদের নেটওয়ার্কের মধ্যে ভিএম লাগবে, ভার্চুয়াল মেশিনস লাগবে। এই ভার্চুয়াল মেশিনস গুলো আসলে আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে ভার্চুয়াল, আপনি যখন একটা ভিএম এর মধ্যে ইন্টারফেস ক্রিয়েট করেন, ঠিক আছে, সেটা তো আর ফিজিক্যাল ইন্টারফেস হয় না, তাই না? সেটা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেসে পরিণত। আপনি ভার্চুয়াল নেটওয়ার্ক যখন করতে যাবেন, এর নানাবিধ সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুবিধার পাল্লাটাই অবশ্য ভারী, সবচেয়ে বড় কথা যেটা, কারণ এইখানে আমাদের সবচেয়ে বড় যে সুবিধা, দেখেন, আপনি মনে করেন আপনার 8টা সার্ভার আছে, 8টা সার্ভারে 8টা সার্ভিস রান। এবার আপনার অফিস ধরেন আছে গুলশানে, কে তারা চিন্তা করলো তারা বনানী চলে আসে, তাহলে আপনি এটাকে কিভাবে জিরো ডাউন টাইম দিয়ে, জিরো ডাউন টাইম বলতে আসলে জিরো একদমই তো জিরো হয় না, অ্যাবসলিউট জিরো তো আমি চাচ্ছিও না বলতেছিও না, এই মনে করেন 5 সেকেন্ডের মধ্যে কিভাবে আপনি আহ, এক জায়গার ডাটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন? পসিবল? যদি 8টা ফিজিক্যাল সার্ভার থাকে পসিবল। কেন পসিবল না? কারণ আপনাকে 8টা সার্ভারকে এক জায়গা থেকে ডিসমেন্টাল করতে হবে, তারপর অন্য জায়গায় যে গিয়ে আবার সংযোগ প্রদান করতে হবে, তাই তো? এখন এইটা যদি আমাদের ভিএম ভিএম যদি হয়ে থাকে, তাহলে দেখেন আমি খুব সহজেই মনে করেন এখানে আমার 2টা লেটসে ল্যাপটপ কম্পিউটার হোয়াট এভার ছিল। এখন এই 2টা কম্পিউটারের জন্য আমার মনে করেন ভিলেন লাগতেছে হচ্ছে 4টা। ওকে, মানে আমি করসপন্ডিং ধরেন 4টা ভিলেন রাখলাম, 2টা 2টাতে ব্যবহার করলাম, এইভাবে আমি করি, আমার মনে হইলো একটা ডিজাইন। এখন এই ভিএম যদি আমি করি, এই ভিলেন গুলা করসপন্ডিংলি, তাহলে আমার ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেসে কানেক্ট হবে। এটা একটা চ্যালেঞ্জিং পার্ট। দ্বিতীয় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আমার এই যে ভিএম গুলো আছে,
আমি ভিএম গুলো তখন ইজিলি এক অফিস থেকে অন্য অফিসে ওভার দা নেটওয়ার্ক ট্রান্সমিট করে আমার দ্বিতীয় অফিসে নিয়ে গেলাম। দ্বিতীয় অফিসে আমি এইবার আমার যে ভিএম গুলো আছে সেগুলোকে চালু করে দিলাম, আর আমাদের যেই অফিসে আমরা বদলাই ফেলবো সেই অফিসে আমরা এটা বন্ধ করে দেব। তাহলে তো একদম মিনিমাম 5-6 সেকেন্ড ডাউন টাইমের মধ্যেই কি হইলো, আমাদের পুরো জিনিসটা অপারেটেড হয়ে গেল। তো ভিএ ভার্চুয়ালাইজেশন এটা হলো সবচেয়ে বড় সুবিধা, যে আপনার মেশিনটাও এখন একটা লজিকের উপরে চলতেছে বা একটা ফ্লেক্সিবিলিটি আপনার ডিভাইসে চলে আসছে। সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, কন্ট্রোল প্লেন অ্যান্ড ডেটা প্লেন। আগে বুঝি, আমি হয়তো বলছি একটা রাউটারের মূলত প্লেন, মানে প্লেন মানে বলতে এখানে আসলে পার্টিশনে বোঝানো হচ্ছে। আমাদের আছে হচ্ছিল দুইটা, একটা হচ্ছে কন্ট্রোল প্লেন আর একটা হচ্ছে ডেটা প্লেন। আপনি যখন একটা রাউটারে কি বলবো জাস্ট এন্টার করছেন, ওকে, তো সেইটা ট্রাফিকটা আসলে হিট করে কন্ট্রোল প্লেন। আর কন্ট্রোল প্লেনের মধ্যে আমাদের যে ডাটাগুলো থাকে সেটা অনেকটা রাউট টেবিলের মতো ডাটা, সেই ডাটাটা আমাদের ডাউন স্ট্রিমের ডাটা প্লেনে যায়। ওকে, ডাউন স্ট্রিমে কোথায় যায়, ডেটা প্লেনে যায়। তো ডেটা প্লেন থেকে আমি ট্রাফিককে আদান প্রদান হইতে দেখি বা বুঝি, ওকে, যে আমার ডেটা প্লেন দিয়ে যাচ্ছে আসতেছে। এখন যে কোনো রাউটারের কথা বলেন, সিসকো বলেন, জুনিপার বলেন, মাইক্রোডিক বলেন, মোর ওভার প্রত্যেকেরই এই জিনিসটা সেম, যে তাদের কন্ট্রোল প্লেন আছে এবং কি আছে, ডেটা প্লেন আছে। এখন কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন প্রত্যেকটা ডিভাইসে তো আলাদা আলাদা। তো এমন না যে এই ডিভাইসেরটা ওই ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। তো কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন যেহেতু আলাদা আলাদা, তাহলে আপনি যদি কোনো একটা কাজ করতে চান তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসে ঢুকে কাজ করতে হবে। এখন এই যুগে আইসা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসে ঢুকে কাজ করাটা তো একে তো সময় সাপেক্ষ ব্যাপার, রাইট? সো আমরা যেটা করি বা যে প্র্যাকটিসটা মার্কেটে চলতেছে সেটা হচ্ছে, আমরা চিন্তা করব আমাদের টপ অফ দ্য কন্ট্রোল প্লেন অ্যান্ড ডেটা প্লেন, আমাদের টপ অফ দ্য এমন কোনো ব্যবস্থা থাকবে, ঠিক আছে, আমাদের এমন কোন একটা ব্যবস্থা থাকবে যেই ব্যবস্থাতে আমি ইন্ডিভিজুয়ালি রাউটারে ঢুকবো না, বরঞ্চ এক জায়গায় আমি কাজ করব এবং সমস্তটা ওই করসপন্ডিং এ আপডেটেড হয়ে যাবে। যেটা ওই যে আমি আপনাদের ক্লাসের শুরুতে উদাহরণস্বরূপ দেখাইছিলাম, যে আমি এক জায়গায় এপির ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিব, বাকিগুলা যখন লাইভে আসবে অটোমেটিক্যালি তার চেঞ্জেস, নেসেসারি যে চেঞ্জেস হওয়া উচিত ছিল সেগুলো হয়ে যাবে। আচ্ছা, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের জন্য আপনি কয়েকটা জিনিস ব্যবহার করতে পারেন। এর মধ্যে ওপেন ফ্লো, ওপেন স্ট্যাক, এগুলো সবচেয়ে মানে কি বলবো পপুলার। ওকে, ওপেন ফ্লো এইটা অ্যাকচুয়ালি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তৈরি করে, এবং এইটা মূলত আসলে রাউটার, সুইচ, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, কন্ট্রোলার, এগুলো কন্ট্রোল করতে ব্যবহৃত হয়। ওপেন স্ট্যাক তুলনামূলকভাবে একটু রোবাস্ট। ওকে, এইটা মূলত ইউজ করা হয় হচ্ছিল নেটওয়ার্কে কন্ট্রোল করার জন্য। ওপেন স্ট্যাকটা ব্যবহার করা হয় নেটওয়ার্কে কন্ট্রোল করার জন্য, আর ওপেন ফ্লোটা ব্যবহৃত হয় আপনার যে ডিভাইসগুলো আছে, যেগুলি মূলত আসলে ইন্টারমিডিয়ারি ডিভাইস, যেমন রাউটার, সুইচ, ফায়ারওয়াল ইত্যাদি, এইগুলোকে আমার কন্টেন্ট করার জন্য এটা ব্যবহৃত হয়। পার্থক্যটা ছবিতে দেখেন, খুব সহজে বুঝে যায়। ট্রেডিশনাল নেটওয়ার্ক যদি হয় তাহলে আপনাকে প্রত্যেকটা ডিভাইসে সিএলআই দিয়ে ঢুকতে হবে, তাই না? এখন আমি যদি সবগুলাতে আলাদা আলাদা না করে ঢুকে প্রত্যেকটার একটা ডিভাইসের আন্ডারে চলে আনতে পারি, তাহলে আমার জন্য জিনিসটা নেটওয়ার্কটা ম্যানেজ করা খুবই সহজ সহজ হয়ে যাবে। এখন আমাদের এসডিএন এর জগতে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ, যেমন
আমি হুইজির তো আপনি এই যে সফটওয়্যারটা দেখলেন বা ক্যাম্বিয়ামের যে সফটওয়্যারটা দেখলেন, এই সফটওয়্যার গুলো খুবই ভালো, নো ডাউট। বাট একটা বড় সমস্যা হচ্ছিল, আপনার যদি এবার রুইজির মধ্যে রুইজি কানেক্ট করতে হবে, ক্যাম্বিয়ামের মধ্যে ক্যাম্বিয়ামই কানেক্ট, এইটা একটা বিগ প্রবলেম। কিন্তু এসডিএন এ এরকম না যে আপনি আলাদা আলাদা একটা এসডিএন কন্ট্রোলার আন্ডারে যদি ওপেন সোর্স এসডিএন কন্ট্রোলার হয়ে থাকে, তাইলে আপনি ওটার মধ্যে যে কোনো ডিভাইসই ব্যবহার করতে পারার কথা, বুঝছো? যে কোনো ডিভাইসই আপনি ব্যবহার করতে পারবেন এবং একটা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করতে পারবেন। তো ট্রেডিশনাল নেটওয়ার্কের সাথে, যেহেতু এইখানে আমাদের মূলত আসলে সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন হবে, তাই আমাদের যে সফটওয়্যারের মানে ম্যানেজমেন্ট যে লেয়ার আছে, সেই লেয়ারের আপার লেয়ার এবং লোয়ার লেয়ারের মধ্যে কমিউনিকেশন করাটা খুব জরুরি। এখন এই জগতে তার কেউ কমিউনিকেশন প্রোগ্রামিং যদি বুঝে থাকেন, সকেটের মাধ্যমে কেউ কমিউনিকেশন করে না, বরঞ্চ এখানে কমিউনিকেশনের জন্য মানে ইন বিটুইন যে জিনিসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এপিআই। তো এপিআই যখন কন্ট্রোলারের ডাউন স্ট্রিমে যে ডিভাইস গুলো আছে, ঠিক আছে, সেটা রাউটার হোক বা সুইচেস হোক হোয়াটএভার, এইটা আমাদের ডাউন স্ট্রিমের যে ডিভাইস গুলো আছে এক্সেস ডিভাইস, সেই ডিভাইস গুলোর সাথে কমিউনিকেট করবে হচ্ছিল যে এপিআই এর মাধ্যমে, সেটাকে বলা হয় সাউথ বাউন্ডিং। আর উপরের যে সফটওয়্যারের লেয়ারের সাথে কমিউনিকেট করবে সেটাকে বলে নর্থ বাউন্ড এপিআই। এসডিএন কন্ট্রোলার ব্যবহার করলে আপনার নেটওয়ার্ক একটা জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে হবে সম্পূর্ণরূপে। একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আপনার পক্ষে নেটওয়ার্কটাকে কন্ট্রোল করা এবং ম্যানেজ করাটা সহজ, একটা জায়গায় আপনি জিনিসটাকে পেয়ে যান। আচ্ছা, এসডিএন কন্ট্রোলারের মূলত কয়েকটা টেবিল থাকে। এর মধ্যে ফ্লো টেবিল, গ্রুপ টেবিল এবং মিটার টেবিল হচ্ছিল মানে সবচেয়ে কোর ফাংশনালিটির। এখন আপনারা এসডিএন কন্ট্রোলার তো একটা দেখাইলাম রুইজি, এসডিএন কন্ট্রোলারের সম্পর্কে একটু বলি। এসডিএন কন্ট্রোলারটা কি এবং মানে কেন এত জরুরি। এখন সব ভেন্ডরই এসডিএন কন্ট্রোলার মোটামুটি আনতেছে। কেন আনতেছে? উদাহরণস্বরূপ আমি আপনাদের যদি বলতে চাই, আমাদের আম্বারাইটিতে বিভিন্ন জায়গায় পপ আছে, 64 পপ আছে, এবং পপে সর্বসাকুল্যে এখন রাউটারের সংখ্যা প্রায় 1000 ছাড়াই গেছে, 1000 ছাড়াই গেছে। আপনি বুঝতেছেন? 1000 ডিভাইসে আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতে যান, তাইলে আপনার ইন্ডিভিজুয়াল অনেক পার্সোনাল, এবং লিটারালি আম্বারাইটিতে সেই ঘটনাই ঘটছে। অনেক দেখা যাচ্ছে যে এখানে এমপ্লয়ি আছে। এই এমপ্লয়ি সংখ্যা আমরা সময় ফেলতে পারবে আম্বারাইটি কিভাবে? যদি তারা একটা কন্ট্রোলার দিচ্ছে। কারণ সিঙ্গেল এক জায়গা থেকে মনিটরিং করা এবং ম্যানেজ করাটা মোর ইজিয়ার। যেই কাজটা করতে ম্যানুয়ালি 2 ঘন্টা সময় লাগতো, সেটা এখন দেখা যাবে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হচ্ছে। তো সেই এসডিএন কন্ট্রোলারের যদি আপনাকে ব্যবহার করতে হয়, বিশেষ করে এই যে বাল্ক ভলিউমের যে ডিভাইসের কথা বললাম, তাইলে তখন কি হয়? তখন আমি একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সমগ্র ডিভাইসকে কনফিগার করতে পারি, ম্যানেজ করতে পারি। সিসকোর নিজস্ব একটা সিস্টেম কন্ট্রোলার সিস্টেম আছে, তার নাম হচ্ছে এসিআই নামে পরিচিত, অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার, এসিআই। এবং এর 3টা কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক প্রোফাইল বা এএন। হোয়াট ইজ কল্ড নেটওয়ার্ক প্রোফাইল? নেটওয়ার্ক প্রোফাইল মানে হচ্ছিল আপনি একটা প্রোফাইল এর মধ্যে কিছু প্রি কনফিগারেশন করে রাখ। অনেক কিছু জিনিস আছে না যেগুলো রাউটার টু রাউটার সেম। মনে করেন আপনার অফিস হচ্ছে 3rd ফ্লোর, তাহলে আপনি লিখলেন সিসিএনএ 3rd ফ্লোর। তারপরে আপনার ডাউন স্ট্রিমে আসলো কিছু, হয়তো রাউটার ডিভাইসের পাসওয়ার্ড দিবেন।
তো এই যে কমনালিটির যে কাজগুলো, ঠিক আছে, সেই কমনালিটির কাজগুলোতে আমি যদি এরকম করি যে এই কমন কাজগুলো আমি একটা প্রোফাইলে বন্দি করে রাখি, তাহলে আমার সুবিধা হচ্ছে এই কমন কাজটা যতবার আমাকে করতে হবে, তাহলে আমি শুধু প্রোফাইলটাকে কল করে দিলেই হয়, তাতে এই কাজটা সলভ হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে মূল যেই জিনিস সেটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোলার নামে পরিচিত। আর লাগবে হচ্ছে হলো কি আপনার, যেইখানে আপনি অটোমেশন করতে চাচ্ছেন সেই অটোমেশন তো প্রধানত আমরা সুইচকে ধরি। তো সিসকোর যে আপনার 9000 সিরিজ, নেক্সাস 9000 সিরিজ, এইটাই একমাত্র এসিআই কে সাপোর্ট। বাদ বাকি সিসকোর অন্য ডিভাইস গুলা অ্যাকচুয়ালি সাপোর্ট করেন। তো অ্যাপ্লিকেশন পলিসি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল, এটাই হচ্ছে মূলত সেই কন্ট্রোল। আর আমাদের লাগতেছে কি কি, সিসকো 9000। এখন এখানে একটা কথা বলে রাখি, এতক্ষণ বলতেছিলাম অটোমেশন সবার কাজ কেড়ে নিবে, রাইট? এখন একটা জিনিস বলছেন, এই যে আপনার যে সিসকো নেক্সাস 9000 সিরিজ সুইচের কথা বলতেছি না, এই সুইচই বাংলাদেশে 29 লাখ টাকার নিচে নাই একদম। লোয়েস্ট ওয়ানটার দাম হচ্ছে 29। ঠিক আছে, 29 পড়ে যাবে, বুঝে না? তাহলে কি রকম দাম? তাহলে এরকম দাম দিয়ে সাধারণত কি কোনো ইউজার মানে এত ভলিউমে খরচ করে সে ব্যবহার করবে? বলেন তো, নিশ্চিত ভাবে না, তাই না? তাইলে আবার দেখেন, এমন না যে সিসকোর রাউটার সুইচ, সব সুইচ আপনি এসিআই দিয়ে কন্ট্রোল করতে পারবেন, পারবেন? অনলি 9000 সিরিজ হইলেই আপনি পারেন। তার মানে কি, দেখেন, ওই যে হয়তো অনেক ডিভাইস আসবে, অনেক সুবিধা, অনেক ভলিউম আমরা পাব ইন আপকামিং ফিউচার, বাট এর মানে এই না যে কেউ চাকরি পাবে না, সব এআই অটোমেশন খেয়ে ফেলবে। নট এট অল। এটা যেটা ঘটবে সেটা হচ্ছিল কি জানেন, এখনো ইন্ডাস্ট্রিতে অনেক অদক্ষ লোক আছে, অনেক, সেই পরিমাণ বা সংখ্যাটা কমে যাবে। এখন দেখা যাবে যে যারা থাকবে তারা মোটামুটি লেভেলের তো, তারা কাজ জানে, কাজ বোঝে, কারণ ইনিশিয়ালি যে ডিভাইস গুলারে পাওয়াইতে হবে কন্ট্রোলারের কাছে, সেই কাজটা অ্যাকচুয়ালি তারাই। ঠিক আছে, কিন্তু একদম সারাদিন যে একদম যে খাটতে খাটতে জীবন বেড়ে যেত সেটাও করবে না, দুনিয়ার লোক থাকবে না। মানে লোকের সংখ্যা কমবে, কমবে কোন কারা কমবে? কমবে যারা একটু অদক্ষ। ঠিক আছে, কোম্পানি যেটা করবে তার দক্ষ লোকরে রাখবে এবং অটোমেশন এবং এআই এর দিকে ধাবিত হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে কয়েকদিন আগে আমি গ্রুপের আজাদ সাহেব এই কথাটাই বলছিল যে আমার কোম্পানিতে এখন 75,000 এমপ্লয়ি আছে, আমি এর মধ্যে 10,000কে কাট অফ করবো, এখন 10,000 সিলেকশন কে হবে? জৈব চক্রে যে কেউ? নট এট অল। সবচাইতে বাজে এমপ্লয়ি গুলাই আসলে সিলেক্ট হয়। এনিওয়ে, আমরা একটা ছোটখাটো বিরতি নেই, বিরতি নিয়ে পরে বাকি দিকে দেখছি। ঠিক আছে।
হ্যালো, আমরা আবার শুরু করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এটার জন্য মিনিমাম সিসকো নেক্সাস 9000 সিরিজ সুইচ লাগে। এই এসিআই, তার সাথে তো করসপন্ডিং লাইসেন্স টাইসেন্স সবকিছুর ব্যাপার স্যাপারই আছে। এই জিনিসগুলো লাগে আপনার যদি সিসকো এসিআই দিয়ে আপনি অপারেট করতে চান। তবে সিসকোর এসিআই খুব জনপ্রিয় সার্ভিস। কেন জনপ্রিয় সার্ভিস? এটা প্রথম সিসকো বোধহয় 2014-তে আসছিল। সিসকোর একটা অনুষ্ঠান হয়, সিসকো লাইভ নামে পরিচিত, প্রতি বছরই হয়। ওই মানে ইউজারদের মিটিং আর কি। বিশেষ করে সিসকো তার নতুন প্রযুক্তি, নতুন পণ্য শো করে, পুরনো প্রযুক্তি নিয়ে আলোচনা করে যে এটারে তুমি আরো নতুন কিভাবে ব্যবহার করতে পারো, ইত্যাদি ইত্যাদি। তো 2014 সময় ওরা এটা আনছিল কিন্তু বাজারের চাহিদা বিবেচনা করে। বাজারে তখন মানে বিশেষ করে ফেসবুক তো জন্ম নিল 2008-এ। হ্যাঁ, 2008-এর পরবর্তীতে দেখা গেল এটা আস্তে আস্তে ফ্লারিশ করতেছে, ফ্লারিশ করতে করতে 2014-তে আইসা ফেসবুকও চিন্তা করা শুরু করলো যে না, আমাদের ফেসবুক শুধু কমিউনিকেশন হবে না, এখানে আমরা ভিডিও শেয়ার করতে দিব, রিলস টিলস শেয়ার করবে, এরকম নানাবিধ জিনিস আসলো। ইউটিউবও খুব ফ্লারিশ ভাবে চলে আসলো। ইউটিউব মিউজিক টিউজিক এগুলোর জন্ম হলো। তো এই যে জিনিসগুলো জন্ম যখন হচ্ছে, তখন মানুষের চিন্তা হইলো যে এটা তো বেসিক্যালি একটা সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে আসলে থ্রি টায়ার টপোলজি থাকার দরকার নেই। এখানে মূলত যেহেতু দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিশনটা দরকার, তাহলে আমরা ওই জিনিসগুলো নিয়ে কাজ করি। যেমন ধরেন 2000 সনেই আহ, দেখা গেল যে টিসিপিটা তো অ্যাকচুয়ালি যে কমিউনিকেশন, এটা অনেক রিলায়েবল বাট স্লো একটা কমিউনিকেশন। হ্যাঁ, প্রচন্ড স্লো কমিউনিকেশন। সো আবার ইউডিপি তে হচ্ছে হলো রিলায়েবিলিটি নাই। সো দুইটার ইন বিটুইন সামথিং কিছু ডেভেলপ করা যায় কিনা। যেমন ইউটিউব যে প্রোটোকলের মাধ্যমে চলে তার নাম হচ্ছে কুইক প্রোটোকল। ঠিক আছে, কিউইউআইসি নামে পরিচিত কুইক প্রোটোকল। এটা অ্যাকচুয়ালি ইনভেন্টেড বাই গুগল। দিস প্রোটোকল অ্যাকচুয়ালি ইনভেন্টেড বাই গুগল। সো ওই প্রোটোকলের মতো ডেভেলপ করলো। মার্কেটে সিডিএন প্রোভাইডারদের অনেক ফ্লারিশ হলো। তোর সিডিএন প্রোভাইডারদের দরকার ছিল টু টায়ার নেটওয়ার্ক। এখন টু টায়ার নেটওয়ার্ক তো বুঝলাম, টু টায়ার নেটওয়ার্ক তো আসলো। মানে বেসিক্যালি এটার মধ্যে স্পাইন থাকবে এবং লিফ থাকবে, এবং এর ডাউন স্ট্রিমে সার্ভার গুলা কানেক্টেড হবে। এইটার যে অটোমেটেড ম্যানেজ হবে সেটা কিভাবে হবে? তো সিসকো এখানে পুরোপুরি একটা সলিউশন নিয়ে আসলো যে তুমি এটা 9000 সিরিজের সুইচ কানেক্ট করতে পারো। ডাউন স্ট্রিম অফ দ্যাট তুমি এপিকের কন্ট্রোলার ব্যবহার করবা। এই কন্ট্রোলার গুলা যদি তুমি ব্যবহার করো, তোমার প্রোফাইল বানায় নিবা, তুমি আরামসে এটারে খুব ইজিলি তোমার এই সার্ভার গুলাকে তুমি মেনটেন করতে পারবে। তোমার সার্ভার গুলার যে ট্রাফিক ট্রানজিশন হওয়া দরকার, সেই ট্রাফিক ট্রানজিশন মোটামুটি ফুললি অটোমেটেড হয়ে যায়। বুঝাইছো? আচ্ছা, এখন কিছু সমস্যাও চলে আসে। সিসকোর এপিকের মধ্যে তো আপনি অনলি সিসকো কন্ট্রোল করতে পারতেছেন, রাইট? সিসকোর বাইরেও তো আপনার ডিভাইস থাকতে পারে। মনে করেন আপনি একটা সিডিএন প্রোভাইডার, আপনি টু টায়ার নেটওয়ার্কে চলেন, ভালো কথা। তো আপনার কিছু ডিভাইস আছে যেগুলো সিসকো না, তখন আপনি কি করবেন? তো সেই জন্য জগতে থার্ড পার্টি ওপেন অনেক রকম কন্ট্রোলার আছে, ওপেন সোর্স। মানে সেগুলো আপনি সব ডিভাইসের সাথেই নিজস্ব গবেষণার মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, আমাদের এই যে দেখেন, আমরা যে দিয়েছিলাম অপটিমাইজেশন করতে, সে প্রিভিয়াস রেজাল্টের উপর কাজ করে সে বলতেছে 7% অপটিমাইজ হয়েছে। তাতে কি কি রেজাল্ট হয়েছে, রেজাল্ট গুলো এই যে এখানে লেখা আছে। অবভিয়াসলি এখন ক্লায়েন্ট গুলা যে রোমিং যে ঘটনাটা ছিল, এটার থেকে একটু বেটার ইনক্রিজড রেজাল্ট পাবে। ঠিক আছে। সো এই জিনিসগুলো দেখেন, আমাদের নাইলে প্রত্যেকটা ডিভাইসে ঢুইকা ঢুইকা করতে হইতো। এই জিনিসগুলো কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, এনিওয়ে, আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে, যেমন ধরেন একটা কন্ট্রোলার আছে, এটা অ্যাকচুয়ালি সিসকোরই। ঠিক আছে, সেটার নাম হচ্ছে ওপেন ডেলাইট।
এটা একটা সিসকোরই সাবসিডারি কোম্পানি, নাম হচ্ছে ওপেন ডেলাইট। তারা বলে তারা হচ্ছে ওপেন সোর্স এসডিএন প্ল্যাটফর্ম। বেসিক্যালি এটা সিসকোরই একটা ইয়াস মানে সার্ভিস। তো আপনি এখান থেকে তার এই যে ডাউনলোড লেটেস্ট, এই লেটেস্ট নামায় দিয়ে আপনি আপনার এসডিএন কন্ট্রোলার বানিয়ে নিতে পারেন। অবভিয়াসলি এটা একটা ভিএমএ বানাইতে হবে, এবং এটার বিভিন্ন রকম ডকুমেন্টেশন আছে। আপনি ডকুমেন্টেশন পাইবেন কোথায়? এই যে ডকুমেন্টেশন। তো এইখানে ডকুমেন্টেশনে আপনি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ফার্দার ডেভেলপমেন্ট করবেন, কি কি জিনিস আপনি এটার মধ্যে করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আমরা ট্রিপল এ সার্ভিস যদি দেখতে যাই, হ্যাঁ, সো এটা আপনি কিভাবে ডেভেলপারদের জন্য একরকম, ইউজারদের জন্য ইউজার ব্যবহার করবে সরাসরি। সো ইউজার গাইডে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন, করতে আপনার কি কি লাগবে, হ্যাঁ, সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। সো ডকুমেন্টেশন পড়ে 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 মানুষজন এই অটোমেটেশন গুলা করে, মানে এই কন্ট্রোলার গুলা ইউজ করে। ওকে। সো এবং এটা একটা এমন প্রজেক্ট, এটা একটা কমিউনিটি বেস প্রজেক্ট। কমিউনিটি বেস প্রজেক্ট মানে কি, যে এইখানে ওরা তো উদ্যোক্তা অবভিয়াসলি, মানে সিসকো প্লাস ওপেন ডেলাইটের সঙ্গে সংযুক্ত যারা, তারা হচ্ছে উদ্যোক্তা। বাট এটা একটা ওপেন সোর্স, ওপেন সোর্স প্ল্যাটফর্ম মানে হচ্ছিল যে ওইখানে আপনিও কিছু ভূমিকা রাখতে পারেন। আপনি যদি একজন ভালো ডেভেলপার হন, এখানে আপনার কিছু যদি কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, আপনি করবেন আপনার জায়গা থেকে। সো এইভাবে রিসোর্স বড় হবে। এরকম, এটা আমি দেখালাম যেটা সিসকোর, ঠিক আছে। এরকম আরো বহু ওপেন সোর্স কন্ট্রোলার আছে। সেই কন্ট্রোলার দিয়ে আপনি ওই বাদ বাকি যে ডিভাইস যেগুলো আপনার সিসকোর বাইরে এবং 9000 এর বাইরে আপনি এপিক দিয়ে কন্ট্রোল করতে পারছেন না, তখন এরকম হাইব্রিড প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, তো এসডিএন এর যে টাইপ, সেখানে হচ্ছে হলো ডিভাইস বেসড এসডিএন হতে পারে, ঠিক আছে। ডিভাইস বেসড এসডিএন মানে হচ্ছিল আমরা এই যে আমাদের ডিভাইস ধরেন আছে তিনটা রাউটার, কথার কথা, তিনটা রাউটারে আমরা আলাদা করে ঢুকে কনফিগার করতাম। এখন আমরা সিঙ্গেল আমাদের একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম থেকে আমরা এটারে কনফিগার করব, ম্যানেজ করব ইত্যাদি। তার মানে এখন কন্ট্রোল প্লেন যেটা আছে তিনটা ডিভাইসের, এবং এই তিনটা ডিভাইস নট নেসেসারি যে সিসকোর হইতে হবে। এই তিনটা ডিভাইস, একটা হইতে পারে সিসকো, একটা জুনিপার, একটা মাইক্রোটিক। কথা আগে বোঝেন, কথা হচ্ছে হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। সিসকো রাউটিং করে, মাইক্রোটিক কি রাউটিং এর বাইরে অন্য কিছু যায় স্পেশালি কিছু করে না। তার মানে মোর ওভার সেম জিনিসই করে। সমস্যাটা যেটা হচ্ছে সিসকোর টার্মিনাল এবং মাইক্রোটিকের টার্মিনাল বা তার যে প্রোগ্রাম যে লিখার ওয়ে, সেই অ্যাপ্রোচ গুলা হচ্ছে ডিফারেন্ট, বাট কাজ কিন্তু তিনজনের সেম। বিষয়টা আরেকটা আমি জিনিস দেখাই, মনে করেন কেমন হয় এই জিনিসটা একটু খালি বোঝেন। মনে করেন আপনার একটা নতুন লিঙ্ক ইনস্টলেশন আসলো, এই ইনস্টলেশনে গেলাম। মনে করেন আমার এই যে এই লজিক্যাল ইনস্টলেশনটা হয় না, এই ক্লায়েন্টটাকে আমার একটা আইপি দিতে হবে, কথার কথা। তা যদি দিতে হয়, আমি গেলাম, যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম, অপশন আছে IPv4 এন্ড IPv6, শুধু IPv4 IPv6, আমি চাই দুইটাই দিতে দিলাম। দিয়ে এইবার আমি এদিকে আমার একটা পপ বা রাউটার সিলেক্ট করলাম, ওকে ফাইন করলাম। আমি এইবার আইপি দিলাম, আইপি দিলাম, আইপি দিলাম। এখন আমি যখন আইপি দিচ্ছি, সে নিজে থেকেই চেক করে দেখতেছে যে এই আইপিটা অলরেডি ইউজড, তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবে না। সে পাশে একটা ওয়ার্নিং দিচ্ছে, আচ্ছা আমি এটা ব্যবহার করতে পারবো না, তাহলে ওইটা ব্যবহার করলাম, করলাম করলাম সব দিলাম, ইনফরমেশন দিলাম, আইপি দিলাম, ইনফরমেশন দিলাম, ভিলেন করসপন্ডিং বললাম, বলে টলে বাকি যা জিনিসপত্র দিয়ে এবার আমি কি করলাম, একটা বাটন ক্লিক করলাম, হ্যান্ড ওভার। আমি সফটওয়্যারে কাজ করছি, বাকি সব জিনিস ব্যাক এন্ডে প্রসেস করে, ঠিক আছে। আমার করসপন্ডিং ডিভাইসে যদি কনফিগার হয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? বিষয়টা হচ্ছে এটা।
তার মানে জিনিসটা তখন কি দাঁড়াবে, এই যে আপনি কষ্ট করে করে 17-18 ক্লাস ধরে সিসিএনএ শিখছেন, আপনার অনেক কমান্ড জানতে হয়েছে, মুখস্থ করতে হয়েছে, ই করতে হয়েছে, এগুলো ভবিষ্যতে সফটওয়্যারের ব্যাক এন্ড প্রসেস করবে। এটাই হচ্ছে সেই চিন্তা এবং চেতন। কন্ট্রোলার বেসড এসডিএন হইতে পারে, যেটা এই যে পরবর্তীতে আমি যে মানে ইয়াটা দেখাইলাম, যে আমাদের এসডিএন কন্ট্রোলার উপর একটা অ্যাপ্লিকেশন থাকে। মানে আপনার এসডিএন কন্ট্রোলার হচ্ছে হলো গিয়া সে প্রসেস করে ডিভাইস গুলাকে, আর এইটা হচ্ছে ধরেন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার থেকে আপনি ইনপুট দিচ্ছেন এসডিএন কন্ট্রোলার, তার তার মতো করে করে ওইটারে মাইক্রোটিকের জন্য মাইক্রোটিকের কনফিগারেশন, সিসকোর জন্য সিসকোর কনফিগারেশন, জুনিপারের জন্য জুনিপারের কনফিগারেশন, হুয়ার জন্য হুয়ার কনফিগারেশন বানায়া ওই ইন্টারফেসের ভিতরে কনফিগার করে দিচ্ছে। তাহলে যেটা হবে, আমাদের ফিউচারে দেখা যাবে যে আমাদের যারা মানে এইখানে তাহলে আবার প্রশ্ন চলে আসে, এটা আবার কন্ট্রাডিক্ট। তাহলে তো আমরা এইখানে এক কাজ করতে পারি, যে কাউরে আইনা বসাই দিলেই তো সেই কাজটা করতে পারবে, কিন্তু তখন আসলে আমরা যে কাউরে আইনা বসাবো না। কেন বসাবো না? কারণ হচ্ছে হলো কাজটা হয়তো বা সহজ হচ্ছে, প্রসেসটা সহজ হচ্ছে, কিন্তু এটার ব্যাক এন্ড যদি কেউ না বোঝে, তাইলে তারে আইনা বসাইলে এইটার অটোমেশন আরো বিপদ ঘটাই দেবে। অটোমেশন আরো বিপদ ঘটাবে, মানে এই যে নেটওয়ার্ক ম্যানেজেবিলিটি আপনি এসডিএন দিয়ে যে করতেছেন, এটা ডেফিনেটলি আরো বিপদ ঘটাবে। কারণ কারণ হচ্ছে হলো সিকিউরিটি ছাড়া, প্রপার অ্যাপ্রোচ ছাড়া এসডিএন নেগেটিভ ওয়েতে কাজ করে। আপনার ধরেন হঠাৎ করে কোনো একটা প্রবলেমের কারণে এসডিএনটা কাজ করতেছে, এসডিএনটা ওই রাউটারে কনফিগার করতেছে, তাহলে তখন তো আপনার ম্যানুয়ালি ড্রাইভ করতে হবে। এখন ওই যে আপনি একদম যদি মানে একদম নুবিশাই না বসাইলেন যে সফটওয়্যারের থ্রোতে কাজ করতেছে, তখন তো সে এই ম্যানুয়াল ড্রাইভটা জানবেন, রাইট? সো এই জন্য আসলে নেটওয়ার্ক ম্যানেজেবিলিটি অটোমেশন আমাদের কাজকে সহজ করবে, কিন্তু নট নেসারি যে এইখানে আমাদের একদম নুবিশ বা কেউ লোকই থাকবে না, ব্যাপারটা এরকম হবে না। সিসকো এসিআই এর মধ্যে আপনি টোটাল ইনফ্রাস্ট্রাকচারকে আপনার ভিজুয়ালাইজ করতে পারেন, যে এই ভিজুয়ালাইজ থেকে আপনি অটোমেটেড এই জিনিসগুলো অটোমেটেড তৈরি হয়। আপনি দেখতে পারবেন আসলে ট্রাফিক এর কানেকশন বা আপনার যে নেটওয়ার্ক টপোলজির কানেকশন সেটা কিভাবে এস্টাবলিশড হয়েছে, আপনি কার সাথে কে কানেক্টেড, হ্যাঁ, সেই কানেকশনের মাঝখানে কি কি কনফিগারেশন আছে আপনি প্লেন ওয়েতে দেখতে পারবেন। এটাকে পাথ ট্রেস বলে। পাথ ট্রেসের মধ্যে আপনি দেখতে পারবেন যে আচ্ছা আপনার এই ডিভাইসটা থেকে এই ডিভাইসে যাচ্ছে, এই ডিভাইস থেকে এই ডিভাইসে যাচ্ছে, এটা এইভাবে এইভাবে কানেক্টেড। সো আপনার ট্রাফিক ফ্লো কিভাবে হচ্ছে, মাঝখানে কি কোনো এসিএল আছে, যেমন আমাদের আপনার মনে আছে কিনা, আমাদের একটা সার্ভিস ডিএসসিপি সার্ভিস, এটা যদি ডিবাগ করতে যাই তাহলে আমাদের এসিএল করে নিতে হয় 67-68 এসিএল পারমিট করে, তারপরে এটা আপনাকে ডিবাগ থ্রো করতে হবে। এখন আপনি এইখানে কি একটা আইপি পাচ্ছে কি পাচ্ছে না, এই জিনিসগুলো একদম মোর ওভার অ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিসপ্লে আকারে পেয়ে যাও, যে এইটা ডিএসসিপি তার 67 পোর্ট রেসপন্স করতেছে অথবা করতেছে। আচ্ছা, এখন কন্ট্রোলার না হয় আপনি টাকা দিয়ে কিনে নিতে পারেন, অথবা ওপেন সোর্সটারে মডিফাই করে নিতে পারেন, ভালো কথা। কিন্তু টপ অফ দ্যাট যদি আপনি একটা সফটওয়্যার বসান, সেই সফটওয়্যার তো নেটওয়ার্কের সাথে কাজ করতে হবে, তাই না? নেটওয়ার্কের সাথে যদি কাজ করতে যায়, তাহলে তো আমাদের ব্যাক এন্ড প্রোগ্রামিং করতে হবে। তো ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য আমাদের কি কি অপশন অ্যাভেলেবল আছে এই মুহূর্ত পর্যন্ত? খুব ভালো অপশন যেগুলো, অনেক কিছুই আছে, বাট এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট মানে ইউজ হয়। প্রথম কথা হচ্ছে জেসন বা জাভাস্ক্রিপ্ট, সহজ কথা। এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এক্সএমএল, ওয়াইএমএল মিনস অ্যাকচুয়ালি পাইথন। এই জিনিসগুলো আমাদের মোস্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। বিষয়টা কেমন মনে করেন, এখানে একটা মেসেজ ফরম্যাট আছে, রাইট? আপনি যে দেখেন মেসেজ, সাকসেস, টাইম স্ট্যাম্প, আইএসএস পজিশন, এরকম আছে। আমাদের এই ক্লাসে একটা আগে এইটুকে ঢোকার পূর্বে একটা কথা বলে নেই, আমাদের মূল উদ্দেশ্য এখানে প্রোগ্রামিং শেখানো, ঠিক আছে? আমরা যেটা দেখবো বা জানবো
যে এই ভাষাগুলো আসলে কিভাবে ব্যবহৃত হচ্ছে। এবং পরীক্ষাতে সিসিএন এর পরীক্ষা একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে কি এরকম ফরম্যাট দিয়া বলে যে এটা কি এক্সএমএল নাকি ওয়াইএমএল নাকি জাভা, কোনটা, এরকম প্রশ্নটা আসে। একটা সহজ হয়ে হচ্ছিল জাভা যদি হয়ে থাকে, আপনাদের আমি ধরে নিচ্ছি আপনাদের জিরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ, জাভা যদি হয়ে থাকে তার মানে হচ্ছিল সব সিনট্যাক্স ডাবল ইনভার্টেড কমার মধ্যে হবে। বুঝতে পারছেন? জাভা যদি হয়ে থাকে তাহলে কি হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। যদি পাইথন হয় মানে ওয়াইএমএল হয় তাহলে মোর ওভার হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো হবে। আর যদি এক্সএমএল হয় তার মানে ওর কোট আনকোট থাকবে, ঠিক আছে, মানে এই যে এই এই শুরু এবং শেষ এগুলো ক্লোজ থাকবে। এই কোট আনকোটটা অনেকটাই এইচটিএমএল এর মতো, ঠিক আছে। মানে আপনি যদি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দেখেন, এইচটিএমএল আর এক্সএমএল দেখতে একই রকম, ঠিক আছে। তাহলে এই তিনটা জিনিস আমরা কমনলি মনে রাখবো। একটা হচ্ছিল জেসনে আমাদের ডাবল ইনভার্টেড কমা থাকে, ওয়াইএমএল এ মানে পাইথনে হচ্ছে অনেক মোর ওভার হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর এক্সএমএল হচ্ছিল ক্লো কোট আন কোট মানে আমাদের শুরু এবং শেষ এটা কিন্তু মার্কআপের মতো কাজ করে। যেমন এইটা এই জায়গায় শেষ হচ্ছে, এইটা এই জায়গায় শেষ হচ্ছে, একদম মার্কআপের মতো কাজ করে, ঠিক আছে। আপনি দেখেন উপরে একটা রুট আছে, নিচে একটা রুট আছে, এরকম মার্কআপের মতো কাজ করে, যে কারণে এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং এইচটিএমএল ও একই রকম সিনট্যাক্স, ভিতরে হয়তো কথাবার্তা দুজনের আলাদা কিন্তু সিনট্যাক্সটা দুজনেরই একই রকম। আচ্ছা, এটা দেখলেন, দেখা মানে একই জিনিস, এই যে এই জায়গায় যে কথাটা লেখা ছিল এই কথাটাই তিনটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, জাস্ট ফরমেশনটা আলাদা। আচ্ছা, এইটা দিয়ে কাজ কি হয়, এবার এটাতে আসি। ধরেন জেসন হইলো বা ইয়া হইলো, তাতে কাজ কি? মনে করেন উদাহরণস্বরূপ আপনি কি করেন, একটা ইন্টারফেসে যান, ইন্টারফেসে জায়গায় ডেসক্রিপশন লেখেন, ঠিক আছে। ডেসক্রিপশন, আচ্ছা, ইন্টারফেসে যান, ইন্টারফেসে যায় হয়তো একটা ডেসক্রিপশন লেখেন, ডেসক্রিপশন লিখে হয়তো আইপি বসান, ঠিক আছে। এটা একটা কাজ ধরে নিচ্ছি বোঝানোর জন্য। এই কাজটা আপনি যখন করতেছেন তখন আপনি প্রথমে ইন্টারফেসটায় লক করতেছেন। কিভাবে লক করতেছেন? ইন্টারফেসটায় প্রবেশ করে লক করতেছেন। যে আপনি লিখলেন টার্মিনালে ইন্টারফেস গিগা ইথারনেট 0/0/0 দিলেন এন্টার, তাহলে ওই ইন্টারফেসটায় লক হইলো বা ইন্টারফেসটায় ঢুকলো। ঢুকার পরে কমান্ড দিচ্ছেন ডেসক্রিপশন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিলেন। এবার কি করলেন, আইপি অ্যাড্রেসটা এবং সাবনেট মাস্ক এটা লিখে এন্টার দিলেন। এই তো তিনটা কমান্ড চালান, রাইট। এখন আপনি কি করবেন, এটাতে যদি প্রোগ্রামিং এ যদি লেখা দেওয়া হয় জিনিসটা এরকম দাঁড়াবে। এবং প্রোগ্রামিং এ যখন এটা এরকম লিখে দেওয়া হলো, এবার আপনি তো হয়তো ফ্রন্ট, এটা তো ইউআইএক্স, রাইট। আশা করি এই জিনিসগুলো বোঝেন, এটা বলে ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এই ফ্রন্ট এন্ডে এসে আপনি এখানে আইপি টাইপি লিখলেন, ইন্টারফেস দেখাই দিলেন। ও ব্যাক এন্ডে এবার এই কমান্ডটা এক্সিকিউট করে আপনার যে ডিভাইস সেই ডিভাইসে বসাই দিন। এখন এই কমান্ডের ফরম্যাট হয়েছে সিসকোর অনুপাতে। এই কমান্ডের অনুপাত মাইক্রোটিকের মতো হইলে মাইক্রোটিকের মতো ডিজাইন করে দিবে, জুনিপারের হলে জুনিপারের মতো ডিজাইন করে দিবে। তাইলে আমাদের এই কাজগুলো তখন আমি সফটওয়্যারের থ্রুতে করতে পারবো। সো জেসনের বেলায় ব্যাপারটা এরকম দাঁড়াবে। এখানে কিছু প্যারামিটার দেওয়া আছে যে জেসনটা কিভাবে লিখা হয়, ঠিক আছে, কি কি ভ্যালু ব্যবহার করা হয়। যদি এটা আমাদের জেসনে আরো মাল্টিপল অ্যাড্রেস বসাইতে হয় তাহলে করসপন্ডিং কিভাবে বসবে সেটা দেখাচ্ছে। যদি ওয়াইএমএল হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছিল আমাদের এরকম মোর ওভার হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দেখেন মোর ওভার হিউম্যান ল্যাঙ্গুয়েজ, রাইট। এক্সএমএল যদি হয় তাহলে ব্যাপারটা এরকম। তিনটার যে কোনোটাই ব্যবহৃত হইতে পারে, এটা ডিপেন্ডস অন কোম্পানির চাহিদা এবং প্রোগ্রামারের উপর।
ওকে, আচ্ছা। এখন তো বিষয়গুলো আরো সহজ হয়ে গেছে, বিকজ যেহেতু আমাদের এখন এআই সফটওয়্যার কোডার আছে, তাই এই কনটেক্সট যদি কেউ জানে, সে যদি তার নিজের মতো করে করতে চায়, তাহলে এই জিনিসগুলো এআই এর মাধ্যমে সে আরো সহজভাবে এই কোডিং গুলা লিখে নিতে পারে এবং কোডিং গুলো লিখে ইমপ্লিমেন্ট করে নিতে পারে তার মতো করে। আচ্ছা, এখন আমাদের একটা সময় ছিল সকেট প্রোগ্রামিং। ঠিক আছে, সকেট প্রোগ্রাম মানে একটা সেশন এস্টাবলিশ হওয়ার জন্য সকেট বিল্ড হইতো। এখন প্রতিটা জায়গাতেই জগতে এপিআই ব্যবহৃত হয়। হোয়াট ইজ এপিআই, কেন এপিআই দরকার, এটার উদাহরণ দিয়ে একটু বুঝাই। এপিআই রে সাধারণত বোঝানোর ক্ষেত্রে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে বা পড়াশোনা করে বা শিখায়, শিক্ষিত করে, তারা উদাহরণ দেয় একটাই। সেই উদাহরণটা হচ্ছে একটা রেস্টুরেন্টের উদাহরণ। কি রেস্টুরেন্টের উদাহরণ? মনে করেন আপনি একজন কাস্টমার রেস্টুরেন্টে গেলেন, আপনি কি করবেন? খাবেন। তো খাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, খাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার রান্না কর, রাইট? তো খাবার রান্না করতেছে কে? রেস্টুরেন্টের ভিতরে রান্নাঘরে বাবুর্চি। এখন বাবুর্চি কি জানে আপনি কি খেতে এখন চাচ্ছেন, বা আপনার খাবারে লবণ কম হবে না বেশি হবে, বা ঝাল কম হবে না বেশি হবে? এটা কিন্তু বাবুর্চি জানে না। তাহলে আপনি রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পর একজন ওয়েটারকে ডাক দিন। ওয়েটারকে আপনি বললেন আপনি স্যুপ খাবেন, স্যুপের মধ্যে ঝাল একটু বেশি হবে। সে এই তথ্যটা নিয়ে গিয়ে রেস্টুরেন্টের বাবুর্চির কাছে বলে যে অমুক টেবিলে একজন কাস্টমার আসছে, উনি স্যুপ খেতে চায়, স্যুপটা একটু ঝাল হবে, রাইট? এবং ও আপনাকে করসপন্ডিং স্যুপটা কিছুক্ষণ পরে এনে দিয়ে যায়। এপিআই এর ভূমিকাও তাই। বাট এপিআই দরকারটা কেন পড়ছে? দরকারটা পড়ছে, ধরেন এই যে সহজ.কম, বাসের টিকিট কাটা যায়, রাইট? তো বাস কোম্পানি কি বাংলাদেশে একটা? নিশ্চিত ভাবে না। প্রায় না হইলেও বাংলাদেশে ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, হয় আমি ধরে নিচ্ছি 20টা বাস কোম্পানি রেজিস্টার্ড আছে সহজ.কম এর আন্ডারে। তাইলে সহজ.কম থেকে এই 20টা বাসের ডাটাবেস লুক আউট করতে হয়, যে 20টা ডাটাবেসে সে ঢুকবে যে রাত 8টা বাজে কোন কোম্পানির গাড়ি আছে, সে 20টা ডাটা কালেক্ট করে নিয়ে আসে এবং উইথ প্রাইস। তখন আপনি যখন এই ইনফরমেশন গুলা দিবেন, যেমন আপনি যাইতে যাচ্ছেন, কোত্থেকে যেতে যাচ্ছেন? ঢাকা থেকে। কোথায় যাবেন? চিটাগাং। কখন যাবেন? কবে যাবেন? কখন যাবেন? রিটার্ন কি করবেন কিনা, সব কিছু লিখে যদি আপনি এন্টার দেন, তাইলে ও বিভিন্ন ডাটাবেসের কাছে যায়, একটা ডাটাবেসের কাছে না। আগে যাইতো একটা ডাটাবেসের কাছে, তখন ইটস ইজি। বাট এপিআই একটা ডাটাবেসের কাছে যাবে না, এপিআই যাবে হচ্ছিল অনেকগুলা কোম্পানির ডাটাবেসের কাছে। সে এই সব ডাটাবেস থেকে প্রত্যেকটা তথ্য আইনা আপনাকে একটা বেস্ট তথ্য ডিসপ্লে করবে। এইবার আপনার চয়েস, আপনি কোনটার সাথে যাবেন। তো এটা এপিআই ছাড়া এটা পসিবলই হইতো না। এপিআই কে তাই শুধু ওয়েটার বললে হবে না। মানে ওয়েটার উদাহরণ ওই পর্যন্ত ঠিক আছে, যে ইটস এ মিডল ম্যান বিটুইন মি অ্যান্ড সফটওয়্যার। ওকে, বাট এপিআই ইজ মোর দেন দ্যাট, বিকজ এখন আমরা একটা সফটওয়্যার বা একটা ডাটাবেস থেকে ডাটা কালেক্ট করতেছি না, বরঞ্চ মাল্টি সফটওয়্যার মাল্টি ডাটাবেস থেকে ডাটা কালেক্ট করতে। তো এপিআই এটাকে হ্যান্ডেল করতে পারে যে আমার এই তথ্যগুলো সে নিয়ে আসবে। এখন আমাদের এই যে বললাম যে আমাদের কন্ট্রোলার থেকে ডাউন স্ট্রিমের সাথে যে এক্সেস ডিভাইস গুলো আছে তাদের মধ্যে কমিউনিকেশন হবে, যে ওই যে এপিআই গুলোর সাথে দিয়ে কমিউনিকেশন হয় বা হবে, ওদেরকে আমরা বলি সাউথ বাউন্ড এপিআই, বিকজ যেহেতু তারা নিচের দিকে কমিউনিকেট করে। আর উপরের গ্রুপগুলোকে আমরা নাম দিয়ে নিছি নর্থ বাউন্ড এপিআই। এখন এই এপিআই আপনার মতো ডিফাইন হইতে পারে, সেটা ওপেন প্ল্যাটফর্ম হইতে পারে, সেটা নিজস্ব বানানো হইতে পারে, অথবা মানে জয়েন্টলি বানাইছেন এরকম হইতে পারে। মানে এই যে ওপেন এপিআই মানে পাবলিক এপিআই, পাবলিক এপিআই গ্লোবালি আপনি বহু পাবলিক এপিআই পাবেন, যেগুলো আপনার
কোনো খরচ লাগে না, আপনি নামায় নেবেন। রিস্ক ফ্যাক্টর হচ্ছে হলো এগুলোর মধ্যে যদি কোনো বাগ থাকে সেটা দ্বারা আপনিও ইম্প্যাক্টেড হবেন, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আপনি আপনার কোম্পানির চাহিদা অনুযায়ী এপিআই ডেভেলপ করে নিতে পারেন, সেটা হতে পারে, যেটাকে প্রাইভেট এপিআই নামেও পরিচিত। আর পার্টনার এপিআই হচ্ছিল, ওকে ফাইন, আমরা চাচ্ছি প্রাইভেট, দুইটা কোম্পানির মধ্যে এপিআই এক্সচেঞ্জ হবে, আমরা চাচ্ছি প্রাইভেট, বাট এবার দুইজনে মিলে ওটাকে ডেভেলপ করলাম, তাহলে এটা হয়ে যাবে পার্টনার এপিআই। এপিআই এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এপিআই কে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে রেস্ট, আর একটা হচ্ছে এক্সএমএল আরপিসি, একটা হচ্ছে জেসন। মূলত এগুলো ডিপেন্ড হয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। যেমন জেসন আরপিসি, এটা হচ্ছে জেসনের উপর বেস করে করা। এক্সএমএল আরপিসি এক্সএমএল এর উপর বেস করে করা। সোপো এক্সএমএল এর উপর বেস করে করা। তবে সবচেয়ে জগতে পপুলার হচ্ছিল রেস্ট। রেস্ট এই কারণে পপুলার, এখানে আপনি জেসন, এক্সএমএল, ওয়াইএমএল এবং অন্যান্য আরো অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন। এই ওয়াইড রেঞ্জ ব্যবহারের কারণে রেস্ট টাইপের এপিআই বা রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এপিআইস গুলা সবচাইতে জগতে বেশি পপুলার। এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিফাইন করা। আচ্ছা, এখন এপিআই যে কমিউনিকেশন করে, মানে তার সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে, মানে এইখানে তো সার্ভার ক্লায়েন্ট বলার থেকে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছিল আপনি কল করতেছেন, বিভিন্ন সার্ভারের দিকে যাচ্ছে, ঠিক আছে? এই কমিউনিকেশন গুলার যে টাইপ, সেই টাইপটা 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন হতে পারে, অথবা স্টেটলেস হতে পারে। আমি বলছিলাম যে স্টেটলেস মানে কি, কোনো মেমোরিতে কোনো কিছু থাকবে, স্টোরড হবে না। অথবা ক্যাশেবল হইতে পারে। ক্যাশেবল হইলে যেটা, ক্যাশেবল আর স্টেটফুল আবার মিলাই ফেলেন না। স্টেটফুল মানে হচ্ছে মেমোরিতে রাখবে, ক্যাশেবলও মেমোরিতে রাখবে। কোন মেমোরি, এটা হলো ইম্পর্টেন্ট কথা। স্টেটলেস মানে হচ্ছে হলো সে, স্টেটফুল মানে হচ্ছে সে র্যামে রাখবে, র্যাম মেমোরি বলতে এখানে প্রাইমারি মেমোরিকে বোঝানো হচ্ছে। আর ক্যাশ হইলে কিন্তু এটা সেকেন্ডারি মেমোরিতে রাখবে। তাতে যেটা ঘটে সেটা হচ্ছে পারফরমেন্সটা দ্রুত হয়, কারণ ক্যাশ লোকাল কন্টেন্ট থেকে পেয়ে যায়, তাই পারফরমেন্সটা দ্রুত হয়। আমরা কিন্তু যখন কোনো একটা কিছুতে কাজ করি, মেইনলি আসলে 4 ধরনের কাজ আমরা করি, বুঝছেন? আমরা যখন কোনো কিছুতে কাজ করি, ওই যে ধরেন আপনি একটা সফটওয়্যার, মানে একটা ফাইলের ভিতর লিখবেন, কি ফাইলের ভিতর লিখবেন? নতুন কিছু লিখবেন হয়তো, তার মানে ক্রিয়েট করবেন। হয়তো বা আপনি কিছু করবেন, তার মানে রিড। কোনো কিছু আপনি মডিফাই করবেন, তাহলে আপডেট। অথবা কোনো কিছু বাদ দিবেন, তাহলে ডিলিট। এই 4টা অপারেশনের বাইরে কি আমাদের কোনো অপারেশন আছে? এটার বলে সংক্ষেপে ক্রাড অপারেশন। ক্রাড অপারেশন নামে পরিচিত, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখন এই সেম জিনিসটা আমরা যেহেতু এইচটিটিপি দিয়ে কল করব, মানে ওয়েব থেকে কল করব, যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে থাকে, তাইলে এইটার মেথডটা বা নামগুলা যে পরিবর্তনগুলা হয়, ক্রিয়েটের নাম হয় পোস্ট, রিডের নাম হয় গেট, আপডেটের নাম হয় পুট অথবা প্যাচ, আর ডিলিটই থাকে। ওকে, তাহলে সংক্ষেপে একটু, যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যাক্সিমাম জন ইউজ করবে, তাহলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের কিছু কনটেক্সট সম্পর্কে আলোচনা করি। যেমন একটা ওয়েব অ্যাপ্লিকেশনে যে আমরা যে অ্যাড্রেস বারে গিয়ে অ্যাড্রেসটা লিখি, এই অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা লিখি, এটা 3টা ভাগে বিভক্ত। একটাকে বলে ইউআরআই, আরেকটাকে বলে ইউআরএন, আরেকটাকে বলে ইউআরএল। এবার মাঝেরটা দিয়ে শুরু করি। হোয়াট ইজ কল্ড ইউ, ফার্স্ট অফ অল ইউআরআইটা কি? ইউআরআইটা মানে হচ্ছিল আপনি টোটাল যে ইয়াটা লিখছেন, মানে সেখানে অনেক কিছু হইতে পারে, যেমন ধরেন https://www.example.com/author-book.html/page155, এই পুরাটা হচ্ছে হলো ইউআরআই। এই পুরোটা হচ্ছে ইউআরআই, আইডেন্টিফায়ার। ওকে, ইউনিফর রিসোর্স আইডেন্টিফায়ার, ইউআরআই পুরোটা। আচ্ছা, এইটার 2টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ইউআরএন। ইউআরএন কোনটুকু? সে ওই যে লাস্টের দিকে যে আপনার এখানে লেখা আছে অথর বুক এইচটিএমএল পেজ 155, এইটা হচ্ছিল আমার সেই ইউআরএন, যে কিনা আমার রিসোর্সের নামটা দেখাচ্ছে।
সেই রিসোর্সের নাম হইতে পারে একটা ওয়েব পেজ, সেই রিসোর্সের নাম হইতে পারে একটা ডকুমেন্ট, সেই রিসোর্সের নাম হইতে পারে একটা ইমেজ। আর ইউআরএলটা হচ্ছে হলো ওই যে www.example.com। এখন সেটা পার্শিয়াল কোয়ালিফাইড ডোমেন নেম হইতে পারে অথবা ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম হতে পারে। ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম মানে হচ্ছে শুরুতে তার এই যে কোন প্রোটোকল, এটা কি ওয়েব, তার মানে নাকি www আছে নাকি মোবাইল আছে, সেটা থাকবে। মাঝখানে তার ওই ডোমেন নেমটা থাকবে এবং সর্বশেষে তার হচ্ছে হলো যে টিএলডি থাকবে। টিএলডি মানে .com না .net না .bd, এগুলো থাকবে। তো তখন এটাতে আমরা বলি হচ্ছিল ইউআরএল। এখন ইউআরএল মধ্যে কি হইতে পারে, দুই ভাগে ভাগ হইতে পারে। একটা হচ্ছে পার্শিয়াল কোয়ালিফাইড ডোমেন নেম হইতে পারে, মনে করেন আপনার আগেরটুকু নাই, তাহলে এটা আমরা বলি পার্শিয়াল কোয়ালিফাইড ডোমেন নেম। আর পুরা সব জিনিস ইনফরমেশন আছে, মানে www.example তারপর টিএলডি আছে, তাহলে এটা আমরা বলি ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমাদের কাছে এটা কি, এটা হচ্ছিল ইউআরএল। এইটা কি জিনিস তাইলে, এইটা হচ্ছিল ইউআরএন। এই দুইটা যুক্ত হইয়া কি হইলো তাইলে ইউআরআই। আর এইটুকু কি বললাম, এইটুকু হচ্ছে কোয়েরি। মানে আপনি যখন একটা কাজ করতে যান, সেই কাজের এগেনস্টে তো কোয়েরি করেন, রাইট? এইটুকু হচ্ছিল গিয়ে আমাদের কোয়েরি। এইটুকু কিন্তু ওই যে আমরা যখন ঢুকি কোনো কোনো জায়গায়, আপনি দেখতে থাকবেন এই যে এগুলো, এটাতে ঢুকলাম, হ্যাঁ, এই মেনুতে আসলো, তারপর আমি দেখেন আরেকটাতে যাই, এই যে আমার এই মেনুতে চলে গেল। আমি যদি কোনো ডিভাইসের ভিতর ঢুকতে চাই, লেটস এ ডিভাইস, এই সুইচটার ভিতরে ঢুকতে চাই, দেখেন, হ্যাঁ, তারপরে ডিভাইস থেকে আমি যদি এখানে যাই, আচ্ছা এগুলো তো ভিতরেই, এই জন্য চেঞ্জ হচ্ছে না, এটা একই জায়গায় চলে আসছে। কনফিগারেশনে গেলে না, এটা ওটার ইন্টারনালি তো, সো আমাদের এখানে আর কোনো চেঞ্জ হয় না, ডাইরেক্ট এটা মেনু থেকে দেখাচ্ছে। এনিওয়ে, তো আমাদের এই জিনিসটা হচ্ছে কোয়েরি। এইখানে এইটারে মার্ক করছে ওরা হচ্ছে এপিআই সার্ভার, এটা হচ্ছে তার রিসোর্স, যে রিসোর্সটা এখানে আছে, মানে হচ্ছে একটা রাউটে বোধহয় আপডেট করতেছে, দেখেন ডাইরেকশন V2 রাউট। এই রাউটের ভিতরে সে তার প্যারামিটার যুক্ত করে কোয়েরি হিসাবে পাঠাইছে। ওকে, সো এইভাবে সিনট্যাক্সটা তৈরি হয়। একটা রেস্টফুল রিকোয়েস্ট, আমি মেইন রেস্টফুল রিকোয়েস্ট বলতে যে কার্ড অপারেশন যেটা, সেইটার মধ্যে কি কি থাকে। প্রথম কথা হচ্ছে টু অথেন্টিকেট দ্য সোর্স টু মেক শিওর দ্যাট আর অথরাইজ টু ইউজ দ্য এপিআই। মানে এপিআই যে কিনা ইউজ করবে তার একটা অথরাইজেশন থাকতে হবে, মানে এটার অথেন্টিকেটেড হইতে হবে। টু লিমিট দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য এপিআই, এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আপনি এপিআই দেখি সব একটা একদম ওপেন রেখে দিবেন, কারণ এপিআই দিয়ে কিন্তু অ্যাটাক চালানো যায়। ঠিক আছে, পাবলিক এপিআই এর ক্ষেত্রে এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর, যে এপিআই দিয়ে আপনার অ্যাটাক চালানো সম্ভব, ওটা যদি বাগ থাকে তো। তাহলে আপনার যদি এপিআই দিয়ে সমানে ঢুকতেই থাকে, এইবার তো সার্ভার আনলিমিটেড ডাটা হ্যান্ডেল করতে পারবে, তাই না? সার্ভারের একটা লিমিট আছে, তাহলে আপনি এপিআই রে যদি লিমিট করে দেন, তাহলে ওটা সার্ভারে বরঞ্চ সেফ রাখবে, সার্ভারে ওইটার পরবর্তীতে আর যাওয়ার সুযোগ থাকবে না। সো এপিআইটাই আপনি যদি লিমিট করে রাখেন, তাহলে আপনার সার্ভার সাইড সেফ থাকবে। কতগুলা নাম্বার রিকোয়েস্ট সে প্রসেস করতে পারবে সেটারও আপনি লিমিট করতে পারেন, যে টু লিমিট দ্য নাম্বার অফ দ্য রিকোয়েস্ট পার ইউজার, একটা ইউজার কতগুলা পারবে। টু বেটার ক্যাপচার অ্যান্ড ট্র্যাক ডাটা বিং রিকোয়েস্টেড বাই ইউজার, এবং এই যে মানে সে ইউজার যে কি রিকোয়েস্ট করতেছে না করতেছে, এটার যদি ট্র্যাক রাখতে পারেন, এটা আপনার জন্য বেটার। টু গেদার ইনফরমেশন অন দ্য পিপল ইউজিং দ্য এপিআই, যারা এপিআই ব্যবহার করতেছে তাদের সম্পর্কে ইনফরমেশন রাখা, মানে লগ রাখা আর কি, সোজা কথা। আচ্ছা, রেস্টফুল এপিআই এর অ্যাপ্লিকেশন কি হতে পারে? রেস্টফুল এপিআই অ্যাপ্লিকেশন ওয়েবসাইট বানাইতে ব্যবহার করা যেতে পারে। পোস্টম্যান আর্কিটেকচার, ঠিক আছে, পোস্টম্যান আর্কিটেকচারে ব্যবহার করা যেতে পারে। পোস্টম্যান আর্কিটেকচার কি?
পোস্টম্যান আর্কিটেকচার মূলত আসলে রেস্ট এপিআই এর টেস্ট করতে ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামে ব্যবহার করা যেতে পারে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বা নেটকনফ নামে পরিচিত, সেখানে এটা ব্যবহার করা যেতে পারে, অথবা রেস্ট কনফেও ব্যবহার করা যেতে পারে। আমাদের মূল টার্গেটটাই হচ্ছিল ট্রেডিশনাল যে আমরা নেটওয়ার্কিং এর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিভাইসে ঢুকে ঢুকে কাজ করি, যাতে হিউম্যান ফ্লসের কারণে আমাদের প্রবলেম হতে পারে, সেই প্রবলেম থেকে মানে নিজেদের সেভ করা, এটা থেকে আমরা বেরোয় আসাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আচ্ছা, তো সেইখানে আপনি ডিভাইস গুলাতে যে ঢুকবেন, সেই ডিভাইস গুলাতে ঢোকার জন্য অনেক রকম প্রোটোকল হইতে পারে। একটা ভেরি কমন প্রোটোকল হচ্ছিল এসএনএমপি। অনেক ক্ষেত্রেই এসএনএমপি দিয়ে আমরা সাধারণত জানি যে, আমি আপনাদের বলছি হয়তো, নেটওয়ার্ক মনিটরিং ক্ষেত্রে আমরা এসএনএমপি ব্যবহার করি, কিন্তু এটা দিয়ে আসলে কিন্তু কনফিগারও করা যায়। ঠিক আছে, কোন এক ক্লাসে বোধহয় আপনাদের আমি সিসকোর এসএনএমপি কিভাবে কনফিগার করবেন সেটা বোধহয় ওয়েবসাইটে দেখাইছিলাম, এবং তখন হয়তো বলছিলাম যে আপনি যদি এটাকে রাইট দিয়ে রাখেন এবং সর্ব জায়গা থেকে রাইট দিয়ে রাখেন, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি রাউটার কনফিগার করতে পারবেন, সুইচ কনফিগার করতে পারবেন, সেটা ভেরি মাচ পসিবল। তো এই জন্য এটারে সাধারণত যদি মনিটরিং পারপাস হয়ে থাকে, তাহলে মানুষ অনলি রিড রাখে, কারণ হচ্ছে রাইট দিলে তো ওই যে ধরেন বাইরে থেকে থ্রেড একটা ঢুকে আপনার রাউটারের কনফিগারেশন ম্যানিপুলেট করে দিয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। এতক্ষণ যত আলোচনা করলাম, কি কি নিয়ে আলোচনা করছি? আলোচনা করছি হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট যদি আমরা একটা অটোমেটেড সিস্টেমে নিয়ে আসি, সরি অটোমেটেড না, একটা প্রসেস সিস্টেমে কন্ট্রোলার, সিঙ্গেল কন্ট্রোলারে নিয়ে আসি, তাইলে আমাদের কি কি সুবিধা হইতে পারে, এবং সেই সুবিধা অ্যাচিভ করার জন্য কিভাবে আমরা ভার্চুয়ালাইজেশন করব নাকি ক্লাউড কম্পিউটিং এ যাব, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা আমাদের এতক্ষণ ধরে হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে পর্যন্ত এবং হচ্ছিল প্রোগ্রামিংটা কি ব্যবহার হবে ইন বিটুইন, সেই জিনিসগুলো আলোচনা হয়েছে। বাট এই প্রসেসটা কিভাবে অটোমেটেড হবে, মনে করেন সিম্পল একটা জিনিস বলি, রাত 12টা বাজে আমি চাই আমার প্রত্যেকটা ডিভাইসের ব্যাকআপ একটা জায়গায় চলে আসুক, এটা অটোমেটিক্যালি হবে, এইটারে বলে অটোমেশন, রাইট? তাহলে এই অটোমেশনটা কিভাবে হবে? যেমন ধরেন আরেকটা পপুলার, এটা খুবই এখন ব্যবহৃত হয়, যে আপনার কাছে একটা ডাটাবেস আছে। কি ডাটাবেস? মানে এটা আপনার আইডিএস থেকে পাইছেন, যে এই আইপি গুলা খারাপ আইপি, এই আইপি গুলা থেকে অ্যাটাক আসতে পারে। তাহলে ওই আইপিটার তো আপনার করা উচিত কি, সব রাউটারে এসিএল এ ওটারে ব্লক করা উচিত। এখন সব রাউটারে তো আপনি অলরেডি শিখা গেছেন যে আপনি সব রাউটারে একটা একটা করে ঢুকবেন না, আপনি এক জায়গায় পাবেন, ওইটা অটোমেটিক্যালি সব রাউটারে কনফিগার হয়ে যাবে, রাইট? তাহলে ওইটা না হয় বুঝলাম, এবার এটা অটোমেটেড সব জায়গায় কিভাবে কনফিগার হবে, এইটার জন্য আপনার কিছু টুলস লাগবে। টুলস কেমন? আপনার হয় লাগবে হচ্ছে অ্যানসিবল, ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ হয়, পাপেট, শেপ, এগুলোর মতো কোনো অটোমেশন টুল লাগবে। এগুলো হচ্ছে অটোমেশন টুল। অটোমেশন টুল আমরা কমনলি কি কাজে ব্যবহার করতে পারি? যেমন সফটওয়্যার এবং ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রোফাইলের মাধ্যমে ডিভাইসের নাম, অ্যাড্রেসিং, সিকিউরিটির যে কমন প্র্যাকটিস গুলো আছে সেগুলোরও অটোমেটেড করতে পারি, প্রোটোকল কনফিগারেশনের ক্ষেত্রে আমরা এটার অটোমেটেড ব্যবহার করতে পারি, অথবা ওই যে বললাম কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে এসিএল কনফিগারেশনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, যে এক জায়গা থেকে পাইলাম সব জায়গায় অটোমেটেড হয়ে যাবে। তো এই অটোমেশন টুলের মধ্যে মার্কেটে অ্যানসিবল আছে, শেপ আছে, পাপেট আছে, সলস্টিক আছে, এবং অনেকের আরো রোবাস্ট এডিশন আছে, সেগুলো তার তার পেইড। অ্যানসিবল মূলত একটা এজেন্টলেস, ঠিক আছে, এজেন্টলেস এক ধরনের অটোমেশন টুল, যেটা মূলত আসলে পাইথন এবং ওয়াইএমএল দিয়ে লেখা হয়েছে। শেপ হচ্ছিল রুবি দিয়ে লেখা, পাপেটও রুবি দিয়ে লেখা, সলস্টেক হচ্ছে আবার পাইথন দিয়ে লেখা। পাপেট এবং সলস্টেক এজেন্টলেসও হইতে পারে, এজেন্ট বেসডও হইতে পারে। শেপ এজেন্ট বেসড, বাট অ্যানসিবল হচ্ছে এজেন্টলেস। এখানে মূলত একটি কন্ট্রোলার ডিভাইস থাকে, সেই কন্ট্রোলার ডিভাইস থেকে এই কোডগুলা রান হয়। এই যে কোডগুলা যে রান হয়, মানে যেই অটোমেশনটা আমি করতে যাচ্ছি, এটা অ্যানসিবলের ভাষায় বলে হচ্ছে প্লেবুক, শেপের ভাষায় হচ্ছে কুকবুক, পাপেটের ভাষায় হচ্ছে মেইনফেস্ট, আর সলস্টেকের ভাষায় হচ্ছে পিলা। একটা এই প্লেবুক আসলে কি? প্লেবুকের মধ্যে লেখা থাকে এরকম যে রাত 12টা বাজে তুমি এই রাউটার গুলাতে ঢুকবা,
এই রাউটারে ঢোকার জন্য ইউজার নেম এইটা, পাসওয়ার্ড এইটা। ঢোকার পরে তুমি কি করবা, শো রানিং কনফিগ এই কমান্ডটা চালাবা। চালায় তুমি যত যা আসলো সেগুলোর এন্টার চাপতে চাপতে ফুল স্ক্রিন করবা। এবার ফুল স্ক্রিনের কপিটারে তুমি অটোমেটেড নিয়ে আসবা বা অমুক জায়গায় পাঠিয়ে দিবা। দ্যাট ইজ কল্ড অটোমেশন, রাইট? এগুলো আপনার ওই প্লে বুকে বা কুক বুকে আপনাকে লেখে তারপর ওই অটোমেশন টুলের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। ফাইন, এবার একটু আপনাদেরকে এআই এর সাথে পরিচয় করায় দিই। সিসকোর একটা অনন্য সার্ভিস আছে, তার নাম হচ্ছিল ডিএনএ। আমরা কিন্তু সিসকোর তো 9000 এর বাইরে যায়ও আরো অনেক ডিভাইস আছে, রাইট? তাহলে সেই 9000 এর বাইরের যায় যে ডিভাইস গুলো আছে সেগুলো কিভাবে কন্ট্রোল হবে, এর জন্য একটা সিসকোর নিজস্ব সলিউশন আছে, নাম হচ্ছে সিসকো ডিএনএ সেন্টার। এই ডিএনএ সেন্টার মূলত তিনটা কাজ করে। একটা হচ্ছে ট্রান্সলেশন করে। ট্রান্সলেশন কারেক্ট ট্রান্সলেশন করে, মেইনলি ট্রান্সলেশন করা হচ্ছিল আপনার বিজনেস নিড। আমাদের এই নেটওয়ার্কিং বলেন, ডাটা বলেন, প্রোগ্রামিং বলেন, সবই কিন্তু বিজনেস ড্রিভেন। ব্যবসা যেভাবে চায় সেইভাবে জিনিসগুলা কাজ হয়। সো আপনি আপনার ব্যবসা অনুযায়ী তারে বইলা দিবেন, সে এটাকে ট্রান্সলেশন করে নেবে তার পরিভাষায়, মানে নেটওয়ার্কের পরিভাষায়, এবং সেই জিনিসগুলাকে অ্যাক্টিভেশন করবে। মানে আপনার পলিসি, আপনি যেটা চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন আমার কোম্পানিতে মার্কেটিং টিম বাদে অন্য কোনো টিম ফেসবুক দেখতে পারবে না। তাতে আমার দুইটা লাভ, একটা হচ্ছে আমার ফেস ব্যান্ডউইথ বাঁচবে, 2 নাম্বার হচ্ছে এক অফিসে যাদের ফেসবুক দরকার তারা ইউজ করবে, বাদ বাকিরা ইউজ করবে না। তাহলে আপনার এই পলিসি অ্যাক্টিভেটেড করা এবং ফাইনালি অ্যাসুরেন্স করা যে হ্যাঁ আপনি যেভাবে যেভাবে চাইছেন সেই জিনিসগুলো সেইভাবে সেভাবে হয়েছে। তো ডিএনএটাও একটা ধরনের কন্ট্রোলারের মতোই। আপনার এই মানে আমরা যে এসি এর কন্ট্রোলার পরে আসছি সেই এসি এর কন্ট্রোলারের মতোই এটা কন্ট্রোলার এন্ড পয়েন্ট থেকে আমাদের ডিভাইস গুলোতে মধ্যে কনফিগ ডিস্ট্রিবিউটেড হয়। এখন আমাদের তাইলে ডিএনএ কেন পড়তেছি? ডিএনএ পড়তেছি এর দুটো কারণ। 1 নাম্বার হচ্ছিল এসিআই লিমিটেড অফ ডিভাইস সাপোর্ট করে। ডিএনএ সেখানে হচ্ছিল অনেক বেশি রোবাস্ট, এবং মোর ইম্পর্টেন্টলি ডিএনএ এই রোবাস্টনেস এর কারণে আমরা কি করতে পারি, সিসকোর অন্যান্য আরো অনেক ডিভাইস আমরা আমাদের এসডিএন এর মধ্যে বা অটোমেশনের মধ্যে কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেনিফিট। এইখানে আমাদের ধরেন একটা টপোলজি আছে, সেই টপোলজিতে একটা জায়গায় আমরা কন্ট্রোলার বসাই নিছি বা ওই যে ডিএনএ বসাই নিছি। তো এখন আমাদের পুরো নেটওয়ার্কটা এই ডিএনএ অপারেশনের মধ্য দিয়ে চলবে। ডিএনএ এর সবচেয়ে বড় একটা ভালো গুণাবলীর দিক হচ্ছে হলো ডিএনএ এর মধ্যে ডিপ লার্নিং কি আছে, ডিপ লার্নিং। এআই এর পাশাপাশি এর মধ্যে ডিপ লার্নিং। তাই আপনি এর যদি যখন নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করবেন, আজকে যদি 10টা ভালো কাজ করে, ওভার দ্য টাইম আস্তে আস্তে আগাইতে 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 একটা সময় দেখবেন ভালো পজিশনে অটোমেটিক্যালি চলে আসছে। বিকজ ডিপ লার্নিং এর মাধ্যমে তো সে পরিস্থিতি পরিবেশ এগুলো শিখবে এবং জানবে, যাই না তার উপরে সে অটোমেটেড যে কন্ট্রোলারিং করার সেটা করবে। ডিএনএ থেকে আমরা কি কি ফিচার পাইতে পারি, নেটওয়ার্কিং ফিচার? একটা পাইতে পারি এসডি এক্সেস, আরেকটা পাইতে পারি SD1, মানে দুইটাই এসডিএন সার্ভিস সোজা কথা। আচ্ছা, সিসকো ডিএনএ সেন্টারেও আমাদের এটা কন্ট্রোলার থাকে। সেই কন্ট্রোলার মূলত ডিভাইস গুলাকে কি করে, সিঙ্গেল প্লেন গ্লাস মানে একটা জায়গায় আইনা তারপরে সেই কনফিগারেশনটা সে করে। আপনি এই ডিএনএ সেন্টারের টপ অফ দা মেনু যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ডিজাইন পাবেন, পলিসি পাবেন, প্রভিশন পাবেন, অ্যাসুরেন্স পাবেন, এবং কোন প্ল্যাটফর্ম ব্যবহার করতেছেন সেই প্ল্যাটফর্ম রিগার্ডিং ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। পুরোটাই কিন্তু গ্রাফিক্যাল। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? আমরা শিখলাম যে অটোমেশন আমাদের নেটওয়ার্ক ম্যানেজমেন্টের প্রথমে কিভাবে ইম্প্যাক্টেড করে, মানে এই এটার ভালো দিকটা কি, মন্দ দিকটা কি। মন্দ দিকটা হলে আমাদের জন্য কতটুকু মন্দ সেটুকু আলোচনা করব। ট্রেডিশনাল নেটওয়ার্কের বদলে আমরা যদি কন্ট্রোলার বেসড নেটওয়ার্ক ব্যবহার করি তাহলে আমাদের সুবিধাটা কোথায়, ঠিক আছে? এবং আমাদের যে এখন বিভিন্ন রকম নেটওয়ার্ক টপোলজি আছে সেই টপোলজিতে আমরা এসডিএন কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের সবচাইতে এসডিএন যখনই ব্যবহার করব তখনই হচ্ছিল কন্ট্রোল প্লেনটা আর আমাদের ডিভাইসে থাকবে না, কন্ট্রোল প্লেনটা চলে যাবে এসডিএন কন্ট্রোলারের কাছে।
ঠিক আছে। সো সেইভাবে আমরা অ্যাডপ্ট করি। আমরা এপিআই কি এবং কোন এপিআই কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে এবং তাদের নামগুলা কি, যেমন আমরা ডাউন স্ট্রিমে বলতেছি সাউথ বাউন্ড এপিআই, আপের দিকে বলতেছি হচ্ছিল নর্থ বাউন্ড এপিআই, রাইট? তো সেই জিনিসগুলা কি, আমাদের ট্রেডিশনাল ক্যাম্পাস ডিজাইনের ম্যানেজমেন্টের সাথে আমরা যদি সিসকো ডিএনএ ব্যবহার করি তাতে আমাদের সুবিধা কোথায়? এই যে বললাম যে আপনি দেখেন আপনার ও ডিপ লার্নিং এর মাধ্যমে নিজেরা আরো আপডেটেড করবে এবং শিখবে এবং বুঝবে। তো রেস্ট বেসড যে এপিআই গুলো আছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এগুলো নিয়ে আলোচনা করলাম। ফাইনালি আমরা দেখলাম যে অটোমেশন করার জন্য যে অটোমেশন টুল আছে সেগুলোর আসলে ব্যবহারটা কোথায়, রাইট? তো আমাদের ক্লাস আজকে এইখানেই শেষ। কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা? যদি জিজ্ঞাসা না থাকে আমরা নেক্সট আরেকটা ক্লাস করব। ওকে, তো সেই ক্লাসে আমি গ্রুপে আবার লেখা দিব। সেই ক্লাসে আমরা দুইটা কাজ করব। এক নাম্বার হচ্ছে হলো আমি বলছিলাম এই সপ্তাহের ভিতরে পুরোনো পড়াগুলো একটু দেখেন। আমি আরেকবার আপনাদের বলতেছি পুরোনো কোনো জিনিস আপনাদের বাকি আছে কিনা এটা একটু দেখেন, তাইলে আমরা ওই ল্যাব ক্লাসে ল্যাবের পরে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ ল্যাব করব। পূর্ণাঙ্গ ল্যাব বলতে আমরা তো এতদিন আলাদা আলাদা সব জিনিসগুলো শিখছি। মনে করেন আইপি সার্ভিসের ক্লাসে আইপি শিখছি, IPv6 এর ক্লাসে IPv6 শিখছি, এভাবে ভিলেন টিলেন এগুলো সব আলাদা আলাদা শিখছি। আমরা পুরো যে আলাদা আলাদা শিখছি তার অধিকাংশ জিনিসকে একসাথে আইনা একটা এন্টারপ্রাইজে একটা অফিস কিভাবে দাঁড়া হইতে পারে সেটা নিয়ে আমরা একটা ল্যাব করব। এবং আরেকটা জিনিস করব, ল্যাব শেষ হইলে আপনাদেরকে 10 মিনিটের মতো সময় দিয়ে আমরা একটা পরীক্ষা নিব। একটা কুইজ পরীক্ষা হবে অনলাইনে, 10-15 মিনিট হয়তো বা ম্যাক্সিমাম আপনাদের সময় লাগবে পরীক্ষাটা দিতে। তো ওই পরীক্ষাতে আমি আমি কিছু ছোট কোশ্চেন দিয়ে প্রশ্নটা বানাবো। খুব সহজ প্রশ্ন হবে, আগেই বলে রাখি, জাস্ট বুঝতে যে আপনারা মিনিমাম একটা সিসিএন এর ধারণা পাইছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। তো ওরকম একটা পরীক্ষা আমরা মানে ক্লাস আফটার ক্লাস অ্যারেঞ্জ করবো। ঠিক আছে। সো আফটার ক্লাস ওই পরীক্ষার জন্য যেটা সিলেবাস অ্যাকচুয়ালি আজকের ক্লাস ব্যতীত গত ক্লাস থেকে শুরু করে একদম আমাদের শুরুর ক্লাস পর্যন্ত যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলোর দিকে আমি বেশি ফোকাসড হয়েছি। হায়ার লেভেল না, অনেক জিনিস আছে হায়ার লেভেলের জিনিস আমরা শিখছি কম বেশি, বাট সেগুলো না, একদম ভেরি বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো না হইলেই নয়, যেগুলো আমার কালকে এই কাজে যদি আমি অফিসে জয়েন করি তাহলে আমার লাগবে। তাহলে এই রকম যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর উপর থেকে আমরা একটা কুইজ পরীক্ষা দিব আর ল্যাব করব। ঠিক আছে। তো এই কুইজ পরীক্ষা এবং ল্যাবের জন্য এবং আপনার যদি কোনো কোয়েরি থাকে তাহলে সেই জিনিসগুলোর জন্য একটু প্রস্তুতি নিয়েন। শুক্রবার দিন ছুটি আছে, সেই দিন হয়তো একটা ভালো সময় পাবেন। শনিবার দিন যেহেতু আমাদের নেক্সট ক্লাস, তো ওই সময়টা নিয়ে পড়লে আই থিঙ্ক আপনাদের জন্য একটা বেটার মানে সিসিএন এ জার্নিটা কমপ্লিট হবে। এনিওয়ে, কারো যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আজকের ক্লাস আমরা মনে হয় এখানেই শেষ করতে পারি।